এই যে সারেগামা পাধানির সাথে যে আমরা প্রথম সাটা বলি সেটা খুব ফ্ল্যাট হয় সা, আর পরের সাটা যেটা হয় সেটা সা অনেক হাই হয় সা, এরকম টাইপের না, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। পার্থক্যটা হয় একটা অক্টেভের পার্থক্য হয়। কেমন? ধর যদি আমরা সারেগামা পাধানিসা বলি, এরকম ভাবে আমরা যখন রেয়াজ করি বা যখন প্রথম শেখাই তখন তার ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটাকে আমাদেরকে এইভাবে শেখানো হয়। আমি শিখিনি কোনোদিনও, বাট আমি যেহেতু পড়ছি বা আমি জানি সেই জন্য আমি বলছি, আমি ভুলও হতে পারি। যেমন প্রথম থেকে বলে এরকম ভাবে বলে সা, এটা নিচে অনেক সা রে গা মা পা ধা নি সা, এই সা তো ওই সা গেল দেখ। তো এই সা থেকে ওই সা, আরে ভাই আমি টিচার অবভিয়াসলি, ওই সা এই সা থেকে ওই সা যদি যায়, এই কিছু তো জানবো ভাই, প্লিজ শেখাচ্ছি তো বেসিক্যালি। সো নো, আমি কিছু জানি না গান সম্বন্ধে, প্লিজ আমি হ্যাঁ। তাই লাস্ট ক্লাস আমরা শিখেছিলাম শব্দ অধ্যায়ের শব্দের প্রতিফলন, স্টেথোস্কোপের ব্যবহার আমরা শিখেছিলাম মনে করতে পারো, এবং আমরা সেখানে প্রতিধ্বনিটাকে হালকা করে এখানে বোঝানোর চেষ্টা করেছিলাম। আমরা সেই প্রতিধ্বনি থেকেই শিখবো। প্রতিধ্বনি কাকে বলে? এসো চলে এসো। প্রতিধ্বনি কাকে বলে? তো প্রতিধ্বনি দিয়ে শুরু করি। তাহলে শব্দ অধ্যায়ের আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস, ঠিক আছে? ধরো তুমি কোনো এক জায়গায় দাঁড়িয়ে আছো, ভালো করে বুঝো কনসেপ্টটা। তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো, ঠিক আছে? তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো, এই দাঁড়িয়ে থাকা অবস্থায় আস্তে আস্তে বাবা, এখানে কোনো একটা বাধা আছে, কোনো প্রতিফলক তল বা কোনো পাহাড় পর্বত এরকম কিছু আছে এরকম জায়গায়। এবার তুমি এখানে কোনো একটা ক্ষণস্থায়ী শব্দ করছো, আই রিপিট, কোনো একটা ক্ষণস্থায়ী শব্দ এখানে তুমি তৈরি করছো, বন্দুকের গুলি হতে পারে। এবার এই ক্ষণস্থায়ী শব্দটা এখান থেকে এত দূর গেল, দুজন এলো না, ঠিক আছে? এই ক্ষণস্থায়ী শব্দটা এখান থেকে গেল আবার ফেরত এলো। এবার এই ক্ষণস্থায়ী শব্দটা আমাদের মস্তিষ্কে কতক্ষণ স্থায়ী হয়? 1/10 সেকেন্ড। এই 1/10 সেকেন্ডকে আমরা কি বলি? শ্রুতি নির্বন্ধ। তাহলে শ্রুতি নির্বন্ধ মানে হচ্ছে কোন শব্দের রেশ আমাদের মস্তিষ্কে কতক্ষণ থাকে? 1/10 সেকেন্ড। এটাকে বলছি আমরা শ্রুতি নির্বন্ধ। ওকে, এখন এই যে শব্দ গেল আর ফেরত এলো, এই দুটো শব্দের গেল আর ফেরত এলো, এই ফেরত আসাটাকে আমরা বলি প্রতিধ্বনি, ততক্ষণ যতক্ষণ এটাকে শুনতে পাবো। উদাহরণ দিচ্ছি, আমি ঘরের মধ্যে জোরে চিৎকার করছি, কোনো একটা আওয়াজ করছি, কিন্তু সেই আওয়াজটা কি আলাদাভাবে শুনতে পাচ্ছি না, কিন্তু তোমার মস্তিষ্কে সেই শব্দ কিন্তু প্রবেশ করছে। কি করে? শব্দ এখানে করলাম, শব্দটা গেল ফেরত চলে এলো। এই যে আমি যখন শব্দটা করছি, এখানে যখন বন্দুকের গুলি চালাচ্ছি, সেই শব্দটা মস্তিষ্কে গেল, বুঝতে পারলে তো? গেল যে সেই শব্দটা কি বাইরে ওই দূরে পালিয়ে গেল? দূরে পালিয়ে গেল, দূরে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, পাহাড়ে গিয়ে ধাক্কা লাগছে, ধাক্কা লেগে আবার ফেরত এসে আমার কানে আসছে। তো যদি এই পুরো ঘটনাটা 1/10 সেকেন্ডের পর ঘটে, তাহলে কি আমি এই শব্দটাকে শুনতে পাবো? হ্যাঁ স্যার। কিন্তু 1/10 সেকেন্ডের মাঝেই যদি এই শব্দটা চলে এসে, আমি কি শুনতে পাবো? না স্যার। কেন? 1/10 সেকেন্ড পর্যন্ত এই শব্দটাই তো আমার মস্তিষ্কে আছে। হ্যাঁ না না বল। সেই জন্য এই যে 1/10 সেকেন্ড স্থায়ী হয় কোনো একটা ক্ষণস্থায়ী শব্দ, এটাকে বলছি আমরা শ্রুতি নির্বন্ধ। এবং আমরা যদি এখান থেকে দূরত্বটাকে দেখতে চাই, তাহলে আমরা কোনো একটা শব্দ করলাম, সেই শব্দটা গেল দিয়ে ফেরত এলো, এই টোটাল পাথের টাইমটা আমাকে জানতে হবে। ধরো আমি একটা স্টপওয়াচ চালিয়ে রেখেছি, এবার আমি এক হাতে স্টপওয়াচ নিয়ে রেখেছি আর এক হাতে বন্দুক দিয়ে গুলি করছি। তো স্টপওয়াচ চালিয়ে বন্দুক দিয়ে গুলি করছি, বন্দুক দিয়ে গুলি করলাম, আমি সেই শব্দটা শুনলাম, বন্দুক গুলি গেল। এবার স্টপওয়াচ চলছে 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 চলছে, গেল কোথায়? গেল পাহাড়ে, দিয়ে ধাক্কা লেগে আস্তে 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 যখন ওই শব্দটা শুনতে পেলাম, বন্ধ করে দিলাম। তাহলে এইটা হচ্ছে টোটাল সময়। টোটাল সময় মানে কি? শব্দ স্যার এখান থেকে এত দূর গেল আবার ফেরত হলো, এটা হচ্ছে টোটাল সময়। হ্যাঁ না না বলো? টোটাল সময়ে শব্দ গেছে প্লাস শব্দ ফেরত এসছে, এটা হচ্ছে সময়। সময়টাকে আমি টি লিখছি। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে প্রতিফলক তলের দূরত্ব, যদি ডি হয়, প্রতিফলক তলের যদি দূরত্ব ডি হয়, তাহলে শব্দ কতটা পথ অতিক্রম করেছে? পট করে বলে দেবে স্যার ডি। না, ডি হবে না। কত হবে? 2D। কেন 2D হবে? কারণ শব্দ গেল প্লাস এলো না, তাহলে টোটাল পাথ 2D। কারণ ও গেল তারপর এলো, তবে তো আমি কানে শুনলাম, তাহলে 2D পথ গেছে। এবার বায়ুতে শব্দের বেগ কত? না তো স্যার, বায়ুতে শব্দের বেগ কত হয়?
এটাকে তুমি ভি কে ধরতে পারো 320 মিটার পার সেকেন্ড, একটা স্ট্যান্ডার্ড 320, কোনো কোনো বইয়ে 332 দেওয়া আছে। তো আমি নর্মাল বইয়ে 332 আছে বলে 332 ধরছি, বাট অ্যাভারেজ আমরা 320 ধরেই চলি, ঠিক আছে। এখন তাহলে এই বায়ুতে শব্দের বেগ হলো কত? 332 মিটার পার সেকেন্ড। তাহলে এখন যদি আমি সময়টা স্টপ ওয়াচের মারফত জানি বা সময়টা জানতে পারি, তাহলে একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? এস সমান কি হয়? ভিটি। মনে পড়ছে ফর্মুলাটা? কোথায় পড়েছো? সেকেন্ড চ্যাপ্টার, মনে করে দেখতে পারো। তাহলে এস মানে কি স্যার? অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্বটা কত হয়? 2d স্যার। আর 2d সমান কত হয়? ভি। ভি তো তুমি জানো স্যার কত? 332। আর সময় কত লেগেছে সেটাও তুমি বার করতে পারবা। তাহলে এই টিটা যেহেতু জানো, তাহলে শব্দের এই তুমি কোথাও মানে পাহাড় থেকে তোমার দূরত্ব কতটা সেটা কি তুমি বার করতে পারবে? এবার ডিটা এখান থেকে বেরিয়ে গেল, বুঝতে পারলো ব্যাপারটা? তাহলে এইভাবে আমরা ডিটাকে এখান থেকে বার করতে পারি, অর্থাৎ আমার থেকে প্রতিফলক তল কত দূরে অবস্থিত। এবার আমার থেকে প্রতিফলক তল 10 মিটার, 20 মিটার, 200 মিটার, 2 কিলোমিটার, যত ইচ্ছা দূরে থাকতে পারে। আমার থেকে প্রতিফলক তল অনেক দূরে থাকতে পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে প্রতিধ্বনি শুনতে গেলে ন্যূনতম কত দূরত্ব হতে হবে? আমি তোমাদের সামনে এই ঘরে কথা বলছি, কিন্তু তুমি ভাবো তোমার স্কুলের হল ঘরের কথা। হল ঘরে তুমি যদি একটা ক্ল্যাপ করো বা একটা ঠোকা মারো, সেই ঠোকাটা দেখবে বারবার মনে হবে আওয়াজটা ফেরত আসছে। স্যার হল ঘরে কেন হয়? কিন্তু তুমি তোমার ক্লাসরুমে করো, কোনোদিনই হবে না। তাহলে হল ঘর আর ক্লাসরুমের মধ্যে পার্থক্য কি? স্যার হল ঘরটা একটু বড় ঘর, ইয়েস বড়। তার মানে আমি যেখানে শব্দ করছি সেই শব্দটা কোনো না কোনো জায়গায় ধাক্কা লাগছে এবং ধাক্কা লেগে ফেরত আসছে। তাহলে এই যে দূরত্ব, মিনিমাম কতটা দূরত্ব হলে আমি প্রতিধ্বনি শুনতে পাবো, এইটা আমরা এবার বার করতে চাইছি। তাহলে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে ন্যূনতম কত দূরত্ব দরকার? ন্যূনতম দূরত্ব। তাহলে প্রশ্নটা হচ্ছে যে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে ন্যূনতম কত দূরত্ব হওয়া দরকার। তুমি একটা কথা ভাবো, যে এখানে তুমি দাঁড়িয়ে আছো, কথাটা ভাবো, এখানে তুমি দাঁড়িয়ে আছো, আর এখানে তোমার লাস্ট যে ঘরে দাঁড়িয়ে আছো সেই ঘরের দেওয়াল এই জায়গাটাই আছে। তুমি জাস্ট ভাবো ঘরের দেওয়াল আছে। এবার কোনো একটা জায়গায় তুমি শব্দ করেছো, চিৎকার করছো, হ্যালো বা এনে কিছু শব্দ করছো। এবার এই ক্ষণস্থায়ী শব্দের কথা বলো। ক্ষণস্থায়ী শব্দ মানে কি হতে পারে? ক্ল্যাপ হতে পারে, নাকি? আগে দিন বুঝেছিলাম ক্ল্যাপ। তাহলে এই ক্ষণস্থায়ী শব্দ হতে পারে ক্ল্যাপ। এই ক্ল্যাপটাকে যদি আমরা দেখি, তাহলে এই ক্ল্যাপটা কি করতে পারবে? ক্ল্যাপটা এখান থেকে গেল, স্যার ফেরত এলো, নাকি রে? এই ফেরত আসাটা মোটামুটি যখন শব্দ করলাম তার 1-10 সেকেন্ডের পর হতে হবে। তুমি ভাবো এখানে যখন ক্ল্যাপ করলাম, এই ক্ল্যাপটা আমার মাথার মধ্যে কতক্ষণ থাকলো রে? কিন্তু এই শব্দটা যদি 1-10 সেকেন্ডের মধ্যে চলে আসে, তাহলে এই শব্দটাকে কি আমার মাথা রিকগনাইজ করতে পারবে, বুঝতে পারবে? কেন বুঝতে পারবে না? কারণ এই শব্দটার রেস তো মাথা থেকে এখনো যায়নি। তাহলে আমি যেখান থেকে প্রতিধ্বনি শুনতে চাইছি সেখান থেকে আমার দূরত্বটা এমন হওয়া উচিত যেন শব্দ গিয়ে ফেরত আসতে সময় কতক্ষণ লাগে? আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে আমি যেখান থেকে প্রতিধ্বনি শুনতে চাইছি সেখান থেকে আমার দূরত্ব এমন হতে হবে যেন শব্দ সেখানে গিয়ে ধাক্কা লেগে ফেরত আসবে এবং পুরো সময়টা 1-10 সেকেন্ড মিনিমাম হয়। তার বেশি হলে তো খুবই ভালো, তার বেশি হলে আরো ভালো। তাহলে আমার এখানে প্রতিফলকের যে দূরত্ব দরকার, সেই দূরত্বের জন্য সময় কত হতে হবে আমাকে? 1-10 সেকেন্ড। আমি সময়টা কেন 1-10 সেকেন্ড হলো বোঝাতে পারলাম? এবার বলো, শব্দ যাচ্ছে, শব্দ ফেরত আসছে। যদি প্রতিফলক তলের দূরত্ব ডি হয়, তাহলে টোটাল পথ কত যাচ্ছে? 2d। আমি ধরলাম প্রতিফলকের দূরত্ব ডি। আর বায়ুতে শব্দের বেগ তুমি নিশ্চয়ই জানো কত হয়? বায়ুতে শব্দের বেগ কত হয় স্যার? 332 মিটার পার সেকেন্ড। তাহলে কোন ফর্মুলাটা আমরা ইউজ করবো স্যার? 2d সমান এইটা ভিটি, হ্যাঁ না বলো? তাহলে স্যার এখন বসান 2d সমান ভি কত ইন্টু টি কত ধরেছো? 1/10। আচ্ছা 10 কাটলে কত হয়? 33.2, হ্যাঁ না বলো? তাহলে মানে ডি কত হবে স্যার? 33.2/2 মানে কত হবে? 16.6 মিটার। তার মানে ক্ষণস্থায়ী শব্দের জন্য প্রতিফলক তল আর যেখান থেকে শব্দ হচ্ছে তার মধ্যবর্তী দূরত্ব মিনিমাম কত হতে হবে? 16.6 মিটার। মানে আমার এই ঘরের দূরত্ব
এখান থেকে এটা মোটামুটি 4 মিটার 5 মিটার, যদি এটা ধরো 5 মিটার হবে না, তার বেশি হবে, আচ্ছা আমি ধরে নিচ্ছি এটা 10 মিটার বা 8 মিটার, যদি এখান থেকে দূরত্বটা 16 মিটার হতো বা 17 মিটার হতো, তাহলে আমি এখানে ক্ল্যাপ করলে পরে সেই ক্ল্যাপের সাউন্ডটা আবার রিপিট আমার কাছে আসতো। কিন্তু আমি এখন যখন ক্ল্যাপ করলাম, এই ক্ল্যাপটা গেল ফেরত চলে এলো, কিন্তু কখন চলে এলো? 1 এর 10 সেকেন্ডের মধ্যে ঢুকে গেল কানে। কেন? আরে ভাই শব্দ 332 মিটার পার সেকেন্ডে ছুটে বেড়াচ্ছে, তুই ভাব একবার, মানে শব্দ 1 সেকেন্ড এখান থেকে কত দূর যাচ্ছে? 332 মিটার। আর ঘরটা ক মিটারের? ঘরটা 8-9 মিটারের, তাহলে ও তো সঙ্গে সঙ্গে চলে যাবে। মানে এখানে ক্ল্যাপ করছে আর ওখানে চলে যাচ্ছে। কিন্তু আমি যদি এখানে 332 মিটার বা 500 মিটার দূরে কথা বলতে যেতাম, তখন আমি নর্মাল গলায় বলতে পারতাম না। স্যার কেন? শব্দ তো যাবে, শব্দ যাবে, কিন্তু আমার গলায় ওই পাওয়ার নাই, যেই পাওয়ারে শব্দ ওখান থেকে কত দূর যেতে পারে, আমার গলায় সেই এনার্জিটুকু নাই। সেই জন্য আমরা কি করি? অ্যাম্পলিফায়ার ইউজ করি। অ্যাম্পলিফায়ার একটা যন্ত্র হয়, দেখবে এরকম বক্সের মধ্যে থাকে। অ্যাম্পলিফায়ার এরকম করে কথা বললে পরে হ্যালো, অ্যাম্পলিফাই কি করে? এই হ্যালোটাকে ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে বিশাল বড় করে দেয়, দিয়ে মাইকের মাধ্যমে কথা বলে। সেই জন্য শব্দটা অনেকটা দূর যায়, বিকজ শব্দটাকে ওখানে অ্যাম্পলিফাই করা হয় বাই ইলেকট্রিক সিগন্যাল। আমি যে শব্দটাকে ইলেকট্রিক সিগন্যালে অ্যাম্পলিফাই না করে ধরো করলাম না, তাহলে অনেক সময় কি করা হয়? স্পিকিং টিউব ইউজ করে। স্পিকিং টিউব মানে অনেক সময় দেখবি পুলিশের হাতে একটা মাইক মতো থাকে, মাইকে এরকম করে কথা বললে পরে অনেক দূর কথাটা যায়। কেন হয়? দেখ আমি এইভাবে কথা বলছি, তোদের কানে যা কথা হচ্ছে, এইভাবে কথা বলে হ্যালো শোন, দেখ অনেক বেশি কথা চলে তোদের কানে। কারণ আমি যখন এইভাবে কথা বলছি না, কথাটা তোমার এইদিকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমি যখন এইদিকে কথা বেরোতে দেবো না, এইভাবে বলবো হ্যালো শোন কি করছিস, দেখ শব্দ বেশি করে যাচ্ছে, শব্দ এইভাবে যাচ্ছে। তাহলে আমি যে এখানে এরকম একটা মাইক নিয়ে নিই, এরকম বড় মাইক দিয়ে এরকম ভাবে কথা বলি, তাহলে অনেক বেশি জোরে কথা যাবে, শুনতে পাবি। তো এইটা স্পিকিং টিউব শব্দের প্রতিফলনকে কাজে লাগায়, এবং আমরা এটা সেই এক্সপেরিমেন্টটাকে সফল করতে পারি, এর মাধ্যমে দেখতে পারি, বুঝতে পারি যে কি হচ্ছে। তো এগুলো ইমপ্লিমেন্টেশন বা দৈনন্দিন জীবনে তার ব্যবহার দেখতে পাচ্ছ আছে। সেই জন্য যখন বড় বড় কনসার্ট হয়, আমরা যখন প্রোগ্রাম করতাম, মনে করে দেখো প্রোগ্রামে, তখন আমাদের প্রোগ্রামের সামনে একটা বিশাল বড় সাউন্ড বক্স আনতে হতো। ওই সাউন্ড বক্সই এত বড় জায়গা নিত, যারা প্রোগ্রামে দেখেছো মনে করে দেখো নাচ টাচ করতে প্রোগ্রামে, তো এরকম বড় সাউন্ড বক্স, সেরকমই দেখবে যে কোনো জায়গায় ওই অ্যাম্পলিফায়ার জিনিসটা দরকার। আমি হয়তো কোচিং এ কিছুদিনের মধ্যে মাইক সিস্টেম লাগাবো, ঠিক আছে, তো আমাকে একটা অ্যাম্পলিফায়ার কিনতে হবে, অ্যাম্পলিফায়ার না কিনলে হবে না। তো অ্যাম্পলিফায়ার দরকার, কারণ আমার কথা বলছি, কিন্তু শীতকালে আমার গলা বসে যাবেই যাবে, শীতকালে আমার গলা বসেই যাবে কথা বলতে বলতে, এত বেশি কথা বলা হয়। এখন যেমন একটু রেস্ট পাচ্ছে গলা, কারণ 11-এর পরীক্ষা চলছে, 12-এর পরীক্ষা চলছে, কিন্তু 11-12 যখন শুরু হয়ে যাবে, আর সামনের বার তো 7-ও পড়াচ্ছি, তাহলে 7, 8, 9, 10, 11, 12 বিশাল বড় রেঞ্জ, সেই কারণে আর হবে না, পেরে উঠবো না, এক দিনে প্রচুর ব্যাচ পড়ে যাচ্ছে। আর আমি আস্তে পড়াতে পারি না, এক জায়গায় দাঁড়িয়ে বসে পড়াতে পারি না, আমাকে ছোটাছুটি করতে হয়, সো আমার প্রচুর এনার্জি লস হয় এতে। ওকে, তো যাই হোক, তাহলে মিনিমাম যদি বলা হয় ক্ষণস্থায়ী শব্দের মিনিমাম প্রতিফলনের দূরত্ব কত হবে? 16.6 মিটার। এটা শর্ট কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, যে ক্ষণস্থায়ী শব্দের জন্য প্রতিফলক থেকে আমার মিনিমাম দূরত্ব কত হতে হবে স্যার? 16.6 মিটার। আবার তোমাকে ক্যালকুলেশন করে দেখাতেও হতে পারে, তো এই ক্যালকুলেশনটা তোমার লাগবে, পরীক্ষা আসতে পারে। বোধগম্য শব্দের ক্ষেত্রে যে শ্রুতি নির্বন্ধ হয় সেটা হচ্ছে 1 এর 5 সেকেন্ড। কোন ক্ষেত্রে? এক মাত্রিক শব্দের ক্ষেত্রে। তো একটু কারেকশন করে নাও যারা খাতায় লিখেছো বা অন্য কোথাও লিখেছো, বা যারা লেখনি তাহলে কোনো ব্যাপার নাই। তাহলে ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে যেগুলো একমাত্রিক শব্দ হয়, সেই একমাত্রিক শব্দের ক্ষেত্রে আমাদের যে শ্রুতি নির্বন্ধ হবে সেটা হবে 1 এর 5 সেকেন্ড। দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে কত হবে তাহলে? 2/5 সেকেন্ড। আর ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে 3/5 সেকেন্ড। তাহলে এটা একটু মাথায় রাখবো যে ক্ষণস্থায়ী একমাত্রিক শব্দের ক্ষেত্রে শ্রুতি নির্বন্ধ কত হবে? 1 এর 5 সেকেন্ড। দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে শ্রুতি নির্বন্ধ কত হবে স্যার? 2/5 সেকেন্ড। আর ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে শ্রুতি নির্বন্ধ কত হবে স্যার? 3/5 সেকেন্ড। তো মাথায় রাখবে এগুলো একটু, ক্লিয়ার? ওকে, তাহলে একমাত্রিক শব্দের ক্ষেত্রে শ্রুতি নির্বন্ধ কত হচ্ছে? 1 এর 5 সেকেন্ড। দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে শ্রুতি নির্বন্ধ কত হচ্ছে? 2 এর 5 সেকেন্ড। ত্রিমাত্রিকের ক্ষেত্রে 3/5 সেকেন্ড। এখন আমি ধরো একমাত্রিক শব্দ একটা উচ্চারণ করলাম, একমাত্রিক শব্দের একটা উদাহরণ তো আগের দিন দিয়েছিলাম, বলতো কি হবে? মা। ধরো আমি মা কথাটা উচ্চারণ করছি, মা। তাহলে এই মা কথাটাকে যখন আমি জোরে বলছি, এই মা কথাটা যাবে, দিয়ে মা কথাটা আবার ফেরত আসবে, তো তাহলে এখানেও নিশ্চয় ন্যূনতম দূরত্ব হবে, হ্যাঁ না বলো? তাহলে এখন আমরা বার করতে চাইছি একমাত্রিক শব্দের ক্ষেত্রে শ্রোতা আর প্রতিফলক তলের মধ্যে ন্যূনতম কত দূরত্ব হতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? এটা কার ক্ষেত্রে করলাম বলতো? ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে। কিন্তু এখন কোন ক্ষেত্রে করব আমরা? একমাত্রিক শব্দের ক্ষেত্রে। আচ্ছা, একমাত্রিক শব্দের ক্ষেত্রে আমাদের মস্তিষ্কে যে শব্দটা থাকে তার রেশ কতক্ষণ থাকে স্যার? 1 এর 5 সেকেন্ড।
তার মানে আমি যে মা কথাটা চিৎকার করব, মা কথাটা বলতে গেলে মা এখানে উচ্চারণ করলাম, সেই শব্দটা যাবে আবার ফেরত আসবে। সেই ফেরত আসতে হবে মিনিমাম 1/5 সেকেন্ড পর। যদি 1/5 সেকেন্ডের আগে চলে আসে তাহলে কি হবে, কারণ ওই মা বলেছি তার মধ্যে মাটা এখানে মিলিয়ে যাবে, আমি আর ওই দ্বিতীয় শব্দটা যেটা ফেরত আসছে সেটা আর শুনতে পাবো না। সেই জন্য একমাত্রিক শব্দের ক্ষেত্রে আমি প্রতিফলক তল থেকে এতটা দূরে থাকবো যাতে করে আমার শব্দ ওখানে গিয়ে ফেরত আসতে কত সময় লাগে, মিনিমাম 1/5 সেকেন্ড। মিনিমাম কত, 1/5 সেকেন্ড। বুঝতে পারলাম? তাহলে আমরা এখন একমাত্রিক শব্দের ক্ষেত্রে বার করতে চাইছি। তাহলে একমাত্রিক শব্দের ক্ষেত্রে যদি বার করতে চাই, তুমি দেখো ফর্মুলা তো এটাই নাকি, হ্যাঁ না বলো নাকি রে? হ্যাঁ, ফর্মুলা তো এটাই। তাহলে 2d সমান কত হবে, 2d সমান স্যার 332 ইন্টু কত হবে টি, হ্যাঁ না বলো? এই ফর্মুলাটা ইউজ করবো নাকি, হ্যাঁ না বলো? এবার দেখো আমরা এখানে টি কত নিয়েছিলাম স্যার, 1/10, কিন্তু একমাত্রিকের টি কত নেবো বলো তো, 1/5। তাহলে বেসিক্যালি 2d সমান হবে স্যার 332 ইন্টু 1/5। তাহলে ডি হবে স্যার 332 ইন্টু 1/10, মানে ডি কত হবে স্যার 33.2 মিটার। তার মানে একমাত্রিক শব্দ শুনতে গেলে শ্রোতা ও প্রতিফলক তলের মধ্যে ন্যূনতম কত দূরত্ব হতে হবে স্যার, 33.2 মিটার। আই রিপিট, এই কোশ্চেনটা বহুবার স্কুলে এসছে, শর্ট কোশ্চেন এসছে, এখান থেকে অঙ্ক আসে। তাহলে একমাত্রিক শব্দ শোনার জন্য শ্রোতা ও প্রতিফলক তলের মধ্যে ন্যূনতম কত দূরত্ব হতে হবে স্যার, 33.2 মিটার। প্লিজ মুখস্থ করে নেবে এবং ম্যাথসটাও দেখে নাও। এবার কি বার করবো বলো তো, এবার কি বার করবো স্যার, দ্বিমাত্রিক। দ্বিমাত্রিকের ক্ষেত্রে বলো 2d সমান সেম ফর্মুলা ইউজ করবো, হ্যাঁ না বলো? কিন্তু টি এর জায়গায় কি লিখবো স্যার, 2/5 লিখবো। ভেরি গুড। তাহলে 2d সমান কত লিখবো স্যার, 332 ইন্টু 2/5। ভালো করে চোখ তাকাই দিকে, একটু চোখটা বোর্ডের দিকে দেখলে পরে তুই দেখবি ডি সমান 332 ইন্টু 2/10 চলে এসছে, হ্যাঁ না বল? এবার দেখ 332/10 এই ক্যালকুলেশনটা আগেই করেছিস নাকি রে, হ্যাঁ না বল? 332/10 আগে করলি না? কত এসেছিল 33.2, মানে এটা আলটিমেটলি কত হবে বলতো, 33.2 ইন্টু 2, তাহলে কত হবে 66.4 মিটার। তাই দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে শ্রোতা ও প্রতিফলক তলের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হতে হবে, 66.4 মিটার। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি এত দূর পর্যন্ত। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। এবার ত্রিমাত্রিকের ক্ষেত্রে বলতো কত হবে মুখোমুখি, 99.6। কেন, কত গুণ হবে, 3 গুণ হয়ে যাবে। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে আমরা যদি এখন ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে বার করি, প্লিজ দেখো ত্রিমাত্রিকের ক্ষেত্রে কি করব, একই ফর্মুলা নাকি, হ্যাঁ না বলো? তাহলে স্যার 2d সমান 332 ইন্টু 3/5। তার মানে স্যার ডি সমান কত হবে, 332 ইন্টু 3/10। এই জিনিসটা তুমি আগেই ক্যালকুলেট করেছো নাকি, হ্যাঁ না বলো? তাহলে কত হবে স্যার 33.2 ইন্টু 3, মানে কত হবে স্যার 99.6 মিটার। তাই আমরা বলবো ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে শ্রোতা ও প্রতিফলক তলের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে, 99.6 মিটার। তাহলে মুখস্থ হয়ে যাবে। ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে কত হবে, 16.6 মিটার। একমাত্রিকে কত হবে, 33.2 মিটার। দ্বিমাত্রিকে কত হবে, 66.4 মিটার। ত্রিমাত্রিকে কত হবে, এটা মুখস্থ থাকে, এখানে গুলিয়ে ফেলবে না শর্ট কোশ্চেনে। এই জায়গাটায় সব থেকে বেশি গোলাই, এর জিনিস এর ঘাড়ে দেবা, ওর জিনিস ওর ঘাড়ে দেবা। আমি সুন্দর করে আলাদা করে করেছি। এটা হচ্ছে ক্ষণস্থায়ী 16.6 মিটার, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। মনে রাখবি একমাত্রিকের এক কম, সেজন্য কম হবে 33.2 মিটার। দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক মানে এইভাবেই বাড়বে। আবার একমাত্রিক কম বলে 16.6 মিটার সব থেকে কম এটাই ভরে দিলাম, তা নয়। এটা ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে। ক্লিয়ার করতে পেরেছি আমি? আমরা আজকে কোশ্চেন করেছিলাম একটা অনুরণন। অনুরণন জিনিসটা কি? তাহলে এরকম যদি একটা পাহাড় না থাকে, অনেকগুলো প্রতিফলক তল বা অনেকগুলো এরকম পাহাড় থাকে, তাহলে আমি কোনো জায়গায় যদি কোনো একটা শব্দ করি, সেই শব্দটা একটা পাহাড় থেকে নয় বরং বারবার বিভিন্ন পাহাড় থেকে ফেরত আসে প্রতিধ্বনি রূপে, তখন যে শব্দটা করেছি সেই শব্দের রেশ অনেকক্ষণ থেকে যায়। তো সেই জায়গাটাকে আমরা কি বলি, অনুরণন। যেমন ধরো মেঘ আকাশে গুড়গুড় করে, মেঘ যখন মেঘে মেঘে ধাক্কা লাগে আমরা বলি, তখন কি হয়, আমরা দেখি যে শব্দটা প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর থেকে। এখন বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর কিন্তু একই ঘনত্বযুক্ত হয় না। তুমি যদি দেখো ট্রোপোস্ফিয়ার তোমরা পড়েছো হয়তো, সব থেকে নিচে তার ঘনত্ব সব থেকে বেশি। এবার ট্রোপোস্ফিয়ারের একটু ওপরের দিকে গেলে পরে বায়ু আস্তে আস্তে কি হবে, পাতলা হতে থাকবে। তার মানে এই যে মেঝেতে আছো, এই জায়গাটা মেঝে বা মানে তোমার সারফেস, এই জায়গাটা বায়ু সব থেকে ঘন যেখানে তুমি বাস করছো। কারণ তুমি বাইরে বেরোলে পরে দেখবে ধুলো উড়ছে, শীতকাল আরো বেশি ধুলো উঠবে, অবভিয়াসলি খুশকির প্রবলেম শুরু হয়ে যাবে কিছুদিন পর থেকেই।
ঠিক আছে? তো ধুলো উঠতে থাকবে, এবার বাতাসেই ধুলো দেখবে। এবার এই ধুলোটা আস্তে আস্তে যত উপরে যাবে ধুলোর পরিমাণ কি হবে? কম। তার কারণ কি? ধুলো ভারী, ভারী বলে কি হয়? মহাকর্ষ বা অভিকর্ষের টানে কোন দিকে চলে আসে? নিচের দিকে। তাহলে এই যে বিভিন্ন স্তর আলাদা হয়ে যায়, তো শব্দ এখান থেকে কি হয়? বারবার প্রতিফলিত হতে পারে। এই প্রতিফলিত হওয়ার ফলে মেঘ গুরু গুরু শব্দটা আমরা একটা দীর্ঘক্ষণ ধরে আমাদের কানে বাজতে থাকে। এটাকে কি বলি আমরা? অনুরণন। ক্লিয়ার? অনুরণন। আমি কি বোঝাতে পারলাম অনুরণন জিনিসটা কি? তাহলে মেঘ গুরু গুরু করা বা ইত্যাদি এগুলো হচ্ছে অনুরণন। তাহলে আমরা প্রতিধ্বনির পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম। আমরা কি সব শব্দ শুনতে পাই? আগের দিন এই কোশ্চেনটা করেছিলাম। না, আমরা সব শব্দ শুনতে পাই না। আমরা শব্দের একটা নির্দিষ্ট পাল্লা শুনতে পাই, সেটাকে আমরা কম্পাঙ্কে দিয়ে বিচার করব। কম্পাঙ্ক, যেমন ধরো শব্দের পাল্লাকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা শব্দের পাল্লা হতে পারে 0 থেকে 20 হার্জ। হার্জ কিসের একক রে? শব্দের কম্পাঙ্কের একক। আর একটা হতে পারে কত না তো স্যার 20 থেকে 20,000 হার্জ। আর একটা কি হতে পারে স্যার? 20,000 হার্জের বেশি বেশি। এই 3টি রেঞ্জে আমরা শব্দকে ভাঙবো। প্রথম রেঞ্জ 0 থেকে 20 হার্জ, এটাকে বলা হয় শব্দেতর শব্দ। শব্দেতর শব্দ। শব্দেতর শব্দ মানে এই শব্দ আমরা শুনতে পাবো না। কারণ কি? এই শব্দের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক এতই স্লো যে এই শব্দ আমরা শুনতে পাবো না। উদাহরণ দিচ্ছি, যেমন ধরো কোনো একটা পাখি যখন ডানা ঝাপটায়, হালকা আস্তে আস্তে ডানা ঝাপটাচ্ছে, অর্থাৎ 1 সেকেন্ডে 5 বার, 10 বার, 20 বার, 20 বার হলে পরে তবে শুনতে পাবো। কিন্তু 5, 10, 15, 18 হলে পরে সেইখান থেকে উৎপন্ন ভাইব্রেশন বা কম্পাঙ্ক সেটা আমার কানে ডিটেক্ট করতে পারে না। আমার কান এমন ভাবেই তৈরি। সেজন্য 0 থেকে 20 হার্জ আমরা দেখতে শুনতে পাই না। সেজন্য পাখি গেলে অনেক সময় আমরা আওয়াজ পাই না। আবার পাখি যদি খুব তাড়াতাড়ি দৌড়ায় তখন দেখবে খুব তাড়াতাড়ি ডানা ঝাপটায়, সেই আওয়াজটা আবার অনেক সময় পাওয়া যায়। যেমন ধরো মশা যে গুনগুন শব্দ করে তোমাকে কামড়ানোর আগে, সেটা কি মশা তোমাকে অ্যালার্ট করে যে আমি আসছি ভাই তোমাকে কামড়াতে? নো। কারণ কি? ওর ডানাটা এত বেশি বার ঝাপটায়, আমি বুঝিয়েছিলাম আগের দিন, যে সেখানে ভাইব্রেশন ক্রিয়েট হয় এবং সেই ভাইব্রেশনটা 20 থেকে বেশি হয়। বলো 20 থেকে বেশি হয় বলে সেই জায়গার ভাইব্রেশনটাকে কি আমরা শুনতে পাই। যেমন আমি এখানে যে আস্তে আস্তে শব্দ করি, আস্তে আস্তে কোনো সাউন্ড হচ্ছে না, কিন্তু আমি জোরে জোরে করলে তুমি অবভিয়াসলি একটা ভাইব্রেশন শুনতে পাবা এখানে, অবভিয়াসলি। তো এইভাবে আমরা ভাইব্রেশনটাকে ডিটেক্ট করি। 0 থেকে 20 হার্জ শব্দেতর, এটা আমরা শুনতে পাবো না। আবার 20 হার্জের বেশি হলে যদি হয় 20,000 হার্জের, সেটাও শুনতে পাবি না। এটাকে বলা হয় শব্দোত্তর শব্দ। শব্দোত্তর মানে আল্ট্রাসনিক। তাহলে ইংলিশটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ইনফ্রাসনিক, এটা হচ্ছে আল্ট্রাসনিক। তাহলে শব্দোত্তর শব্দ যেটাকে আমরা বলি আল্ট্রাসনিক, এই আল্ট্রাসনিক সাউন্ড আমরা শুনতে পাই না। এই আল্ট্রাসনিক সাউন্ডের ফ্রিকোয়েন্সি এতই বেশি যে আমার কানে ডিটেক্ট করতে হবে না। আমার কান ডিটেক্ট করে 20 থেকে 20,000 হার্জ। এটাকে বলা হয় শ্রুতিগোচর শব্দ বা সনিক। তাহলে 3 প্রকার শব্দের রেঞ্জ আমরা পড়লাম। একটা পড়লাম শব্দের তর, একটা পড়লাম শ্রুতিগোচর, আর একটা পড়লাম শব্দোত্তর। এই শব্দোত্তর শব্দ তার ফ্রিকোয়েন্সি এতটা বেশি যে এটাকে আমরা মানব জীবনে কাজে লাগাতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন প্রাণীও এটাকে কাজে লাগায়। শব্দোত্তর শব্দ বিভিন্ন প্রাণী কিভাবে কাজে লাগায়? আমরা যদি বাদুড়ের গতিপথ দেখি, দেখবে বাদুড় বা চামচিকে জাতীয় প্রাণী যখন ঘরে ঢুকে যায় তখন দেখবে তারা ওপরে গোল গোল ঘুরতে থাকে, তারা নিচে নামতে পারে না। কেন? তারা চোখে দেখতে পাচ্ছে না, ওইদিকে ফুটো আছে, জানলা আছে, যা বেরিয়ে যা। না, কারণ তাদের চোখ নট ওয়েল ডেভেলপড, তারা চোখে ভালো দেখতে পায় না। তো তারা, তুমি জানো এটা খবর শুনবে হয়তো বা তোমরা শুনেছো হয়তো, যে প্যাঁচার দিনের বেলায় বেশি দেখতে পায় না, ও রাতে এত ভালো দেখে ও দিনে কিছুই দেখতে পায় না। সেরকমই যারা শিকারী প্রাণী হয় না, তারা ম্যাক্সিমামটাই রাত্রে খুব ভালো দেখে, কারণ তাদের মধ্যে একটা বিশেষ কোষ থাকে চোখের মধ্যে, ঠিক আছে, কোন সেল বোধহয়, কোন কোষ বোধহয় থাকে, যেটা খুব দেখতে সাহায্য করে। সেই জন্য তাদের চোখ কি হয়, রাত্রেবেলা একটু জল জল করে। যেমন বেড়াল হতে পারে, বাঘ সিংহ হতে পারে, কাছ থেকে দেখিনি আমি বাঘ সিংহকে, হ্যাঁ ঠিক আছে। আবার তাদের কানও খুব ওয়েল ডেভেলপড হয়, সেই জন্য, ঠিক আছে। আর আমরা হচ্ছে পৃথিবীর সবথেকে দুর্বল প্রাণী, আমাদের আবার এটা খুব স্ট্রং, এটা দিয়ে আমরা সবকে কন্ট্রোল করতে থাকি নাকি। ওকে, বটে বার তাদের প্রাণীদের কথা, ঠিক আছে। তো বেসিক্যালি কি হয় যে আমরা যদি শব্দোত্তর শব্দ বাদুড়ের ক্ষেত্রে দেখি, বাদুড় যেটা ইউজ করে সেই টার্মটার নাম হচ্ছে ইকোলোকেশন, ঠিক আছে। ইকোলোকেশন। ইকোলোকেশন, ইকোলোকেশনটা কি জিনিস ভালো করে বলছো। ধরো একটা বাদুড়, কোন একটা বাদুড়, আমি বাদুড় আঁকতে পারবো না, তাই বাদুড়কে আমি এইভাবে আঁকলাম, এটা একটা বাদুড় ধরলে, ঠিক আছে, একটা বাদুড়। এবার এই বাদুড়কে যদি ও গতিপথে দেখে, তাহলে এই বাদুড় কি করছে, এখান থেকে সাউন্ড বার করছে, সাউন্ড। এই যে সাউন্ডটা বার করছে, এই সাউন্ডটা হচ্ছে কি বলতো, আল্ট্রাসনিক সাউন্ড। এবার যখন এখানে ধাক্কা লাগলো, সেই ধাক্কা লাগার পর সঙ্গে সঙ্গে আল্ট্রাসনিক সাউন্ডটা ফেরত চলে এলো, ওর কাছে। তখন সে বুঝলো এখানে কি ধাক্কা লাগবে, এখানে যাবো না, তাহলে একটু উপরে করে নিল বা নিচে, আর কন্টিনিউয়াসলি মুখ থেকে সাউন্ড মারতে মারতে যাচ্ছে। তাহলে
যেমন অন্ধরা এরকম লাঠি বাড়িয়ে যায় যে দেখে সামনে কোনো বাধা আছে কিনা, ডোন্ট হাসিও না, অন্ধকে দেখো ওরকম করে হাসিও না। তো দুদিন পর আমিও হয়ে যাবো, চোখে চশমা আছে, তোমারও হবে, হতে পারো, দেখতে পাবো না। তো বেসিক্যালি এরকম করে যদি যায় তখন দেখবা ও লাঠি একটা থাকে, ও লাঠি দিয়ে বিবেচনা করে। তেমনি এরও চোখ ওয়েল ডেভেলপ নয়, ও কি করে মুখ দিয়ে আওয়াজ করছে করছে আর যাচ্ছে, এখান থেকে গেল ধাক্কা লাগবো, এখানে যাবো না, এদিকে ফাঁকা আছে চলো এদিক দিয়ে হাঁটি। তো এইভাবে ও ইকো লোকেশনকে কাজে লাগায়, ঠিক আছে। তো বাদুর এইভাবে কাজে লাগায়, সেই জন্য বাদুর যখন ঘরে ঢুকে যায় ও কি করে গোল গোল ঘুরে, কেন বলতো, ইকো লোকেশন মারছে তো, ও তো খুঁজছে ছিদ্র কোন দিক দিয়ে বেরোবো। কিন্তু যখন ওপর থেকে আস্তে আস্তে নিচে নামে তখন ছিদ্রটা দেখে ওই জায়গাটা ফাঁকা আছে, ওই দিক দিয়ে বেরোয়, বুঝতে পারছো ব্যাপারটা? নাহলে ওপরে যদি সারা জীবন ওকে রেখে দাও ওইভাবে ঘুরতে থাকবে, ও কোনদিন খুঁজেই পাবে না। সেই জন্য ছোট ছিদ্র দিয়ে বাদুর সহজে বেরোতে পারে না, ওই জন্য বড় ছিদ্র দরকার হয়। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি জিনিসটা? আমি ক্লিয়ার টু অল, বুঝতে পেরেছি? এইভাবেই কাজ করে তিমি মাছ। তিমি মাছ যদি বা তিমি মাছ নয়, স্তন্যপায়ী প্রাণী অবভিয়াসলি, ঠিক আছে। স্তন্যপায়ী প্রাণী মানে ম্যামালস, আমি জানি না স্তন্যপায়ী কিনা। তো তিমি অবভিয়াসলি একটা প্রাণী, সেও ইকোলোকেশনকে কাজে লাগায়। এবার তিমি তার মুখ থেকে এক প্রকারের শব্দ বার করে যেটা আল্ট্রাসনিক, সেটা আমরা শুনতে পাবো না। এবার সেই সাউন্ডটা শব্দে ওই সমুদ্রের জলে হোক বা ওই তরল পদার্থের মধ্যে দিয়ে অনেক দূর যায় এবং সেখান থেকে আবার ফেরত আসে। ও যখন দেখতে পায় ওখান থেকে ফেরত আসে মানে ওখানে ঝাঁকটা কিছু আছে, মাছ ফাছ অনেক আছে। এবার তিমির খাবারের জন্য আমাদের একটা খেলে তো হবে না, এরকম আমাদের 200-400 লোককে খেতে হবে ওকে, তবে ওর একদিনের খাবার হবে, তাই না? তিমি ভাই প্লিজ ইয়ার, 300-400 বছর বাঁচে ও, তাই না? সো তিমি মাছের খাবার অনেক দরকার। সেই জন্য অনেক সময় ডিসকভারি চ্যানেল দেখবে তিমির ওপরে মুখ ভাঁ করছে, গোটা মাছের মানে ঝুন্ড পুরো মাছের খানদানকে খেয়ে ফেলছে ও একসঙ্গে, মানে শেষ সব খতম, ওই মাছের আর মও থাকবে না। ও পুরো মানে মাছও বুঝতে পারছে না কি ব্যাপার, হঠাৎ সুন্দর সাঁতার কাটছিলাম, ভেতরে অ্যাসিড অ্যাসিড আছে কেন, তিমির চলে যাচ্ছে হোয়াট এভার। সো এইভাবে তিমি মাছ অ্যাকচুয়ালি দেখে। এবার এই জিনিসকে কাজে লাগিয়ে আমরা তৈরি করেছি কিছু যন্ত্র, যেমন আমাদের তৈরি করা যন্ত্র হচ্ছে সোনার। সোনারের পুরো নাম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সোনারের পুরো নাম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। মাথায় রাখবি সোনারের ক্ষেত্রে এই 4টে ওয়ার্ড দরকার। সোনারের ক্ষেত্রে এসওটা হচ্ছে সাউন্ড, এন মানে ন্যাভিগেশন, এ মানে অ্যান্ড, আর মানে রেঞ্জিং। এইরকম কোশ্চেন এসছে সোনারে এন কথাটার মানে কি, মানে এন এর পুরো নাম কি, তাহলে তখন হবে কি ন্যাভিগেশন। সোনারের এসও মানে কি হবে সাউন্ড, তাহলে সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং। তাহলে কি করা হয় যে সোনারের ক্ষেত্রেও ওই সমুদ্রের তলে এরকম ভাবে কি হয় আল্ট্রাসনিক সাউন্ড ছাড়া হয়। এবার ধরো আমি যদি সোনারের একটা কাজ বলি, সোনারের সাহায্যে আমরা বিভিন্ন দূরত্বকে মেজার করতে পারি। আবার অনেক সময় বিভিন্ন যারা মাছ ধরে তারা এই শব্দের আল্ট্রাসনিক সাউন্ডটাকে এই বিভিন্ন জাহাজের মাধ্যমে ইউজ করে, ঠিক আছে। যেমন ধরো ধরো আমার কাছে একটা জাহাজ আছে, কোনো একটা সমুদ্রের জাহাজ ভাসছে, ধরো একটা জাহাজ ভাসছে। এবার তুমি জানো সমুদ্রের গভীরতা কত, তুমি জানো সমুদ্রের গভীরতা কত কত না, তো তুমি জানো যে সমুদ্রের গভীরতা সামহাউ কত না, তো 2 কিলোমিটার। জানো তুমি এখানকার গভীরতা 2 কিলোমিটার, ধরে নিচ্ছি, বা 1 কিলোমিটার। এবার তুমি একটা সোনার মারছো, এইখানে একটা সাউন্ড করছো, সাউন্ডটা এইভাবে প্রতিফলিত হয়ে এখানে আসা উচিত ছিল, কিন্তু দেখছো সাউন্ডটা এই জায়গাটা এরকম ভাবে প্রতিফলিত হয়ে এখানে ঢুকে যাচ্ছে। তাহলে এখান থেকে এত দূর গিয়ে এতটা যেতে যে সময় লাগবে এখান থেকে তো আরো তাড়াতাড়ি চলে যাবে। তখন ওর মনে প্রশ্ন কি হবে, কি ব্যাপার সাউন্ড তলে গেল না কেন, তাহলে নিশ্চয়ই এই এলাকায় কিছু তো আছে। তাহলে এই জায়গাটায় কি থাকতে পারে, অ্যাকচুয়ালি মাছ থাকতে পারে, মাছের ঝাঁক থাকতে পারে। তখন ও কি করবে, এই জায়গাটায় জাল ফেলবে, দেবে মাছগুলোকে নিয়ে নিবে। তাহলে এইভাবে মাছের লোকেশন বার করা যায় ইউএসজির মাধ্যমে, মানে আল্ট্রাসোনিক মানে সোনিক সাউন্ডের দ্বারা, এবং সেখান থেকে আমরা সেই মাছগুলোকে তুলে তুলে শেষ করে দেবো, ঠিক আছে। তো এইভাবে আমরা মাছগুলোকে মানে খেয়ে ফেলবো। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা, বুঝতে পারলাম? আচ্ছা, আল্ট্রাসনিক সাউন্ড দিয়ে আর একটা যন্ত্র বানানো হয়েছে, দেখবে অনেক সময় পেটে পাথর হলে বা পেটে ব্যথা হলে ডাক্তার করতে দেয়, দ্যাটস কল্ড ইউএসজি, আল্ট্রাসোনোগ্রাফি। গ্রাফি মানে বুঝতে পারছো তো, গ্রাফিক্স লেখচিত্র, আর আল্ট্রাসোনো মানে হচ্ছে আল্ট্রাসনিক সাউন্ড। তাহলে কি হয়, ওখানে একটা প্রোব থাকে, প্রোব এরকম গোল অংশ প্রোব থাকে, দিয়ে পেটের মধ্যে বোলায়। যদি কারোর ইউএসজি কোনোদিন করে থাকো, আমি করেছি একবার, আমি দেখেছি, তার আগে একটা চিপচিপ জেল মতো দিয়ে দেয় যাতে প্রোবটা ভালো নড়াচড়া হয়। এবার ওই প্রোবের মধ্যে কি থাকে, একটা উৎস থাকে, সোর্স, যে কি করে আল্ট্রাসনিক সাউন্ড তৈরি করে। মানে এখানে যখন রেখেছি আল্ট্রাসনিক সাউন্ডটা কি করছে, আমার পেটের ভেতরে ঢুকছে আর বেরিয়ে আসছে। তাহলে এবার পেটের ভেতরে যখন ঢুকছে সাউন্ডটা বেরিয়ে আসছে খুব তাড়াতাড়ি করে, তখন ওই পেটের ভেতরে কোথায় কিভাবে ধাক্কা লেগে আসছে তার একটা পরিষ্কার চিত্র এখানেও বুঝতে পারে। যেমন অন্ধের ক্ষেত্রে ভাবো, অন্ধের ক্ষেত্রে অন্ধ তো কিছু দেখতে পাচ্ছে না, তাহলে ও লাঠির মাধ্যমে বুঝতে পারে আচ্ছা এখানে টেবিল আছে, ও বুঝতে পারে তো যে এটা টেবিল, এটা চেয়ার আছে, আচ্ছা এখানে কিছু নাই, আমি হাঁটবো। তাহলে ও তো অন্ধের মতোই দেখছে, ওর তো চোখ নাই। সেরকম আল্ট্রাসনিকটাও কি হচ্ছে, যেখানে যেখানে ধাক্কা লাগছে সেরকম ভাবে একটা পরিষ্কার চিত্র জেনারেট করতেও পারছে।
সেই জন্য যদি কোনো জায়গায় ছোট পাথর হয় তাহলে ওই আল্ট্রাসনিক সাউন্ডটা যদি পাথর না থাকতো কেমন হতো, আসতো ফাঁকা ভাবে, কিন্তু পাথর আছে বলে ধাক্কা লেগে চলে আসছে, তাহলে ওই জায়গাটা একটা সামান্য কিছু ডিস্টরশনও দেখাবে এবং তখন ডাক্তার বলবে না এই জায়গায় কিছু আছে। বুঝতে পারছো? এখন তো আরো অ্যাডভান্স হয়েছে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তাহলে আল্ট্রাসোনোগ্রাফির সাহায্যে আমরা এই জিনিসটা করতে পারি। তাহলে যেমন তিমি, বাদুর আল্ট্রাসনিক সাউন্ডকে কাজে লাগায়, সেই রকম ভাবে আমরাও এই জিনিসটাকে কাজে লাগাই। আল্ট্রাসনিক সাউন্ডের আমরা ভালো ব্যবহার করি সমুদ্রের গভীরতা মাপতে। এই যে আমরা বড় বড় সমুদ্রের গভীরতা মাপি, কোনো জায়গায় 3 কিলোমিটার, কোনো জায়গায় 4 কিলোমিটার, তোমার কি মনে হয় কি ওখানে কি ফিতে গিয়ে মাপি? আমি ফিতে দিয়ে মাপি যে এখানে কতটা ফিতে দিব, ওই দিব? 3 কিলোমিটার ফিতে কে দেবে আমাকে? তো তার জন্য একটা টেকনিক ইউজ করা হয়, দ্যাটস কল্ড ইনডাইরেক্ট মেথড। এই মেথডটাকে আমরা ইউজ করবো। দেখো, তো আমরা প্রথমে সমুদ্রের গভীরতা নির্ণয় করছি। হ্যাঁ, ভালো করে বোঝো। সমুদ্রের গভীরতা সাবমেরিনের সাহায্যে না বাবা, পারবি না। সমুদ্রের গভীরতা, সমুদ্র, তাহলে সমুদ্রের গভীরতা কি করে মাপবি? তো ধর কোন একটা জাহাজ আছে, কোন একটা সমুদ্রের ওপর জাহাজ ভাসছে, ধর এরকম কোন একটা জাহাজ ভাসছে, বিশাল বড় জাহাজ। হ্যাঁ, হলে জাহাজ তো ভালো আঁকতে পারবো, অন্য কিছু না পারি, হলে ঠিক আছে। ক্রুজ জাহাজ জীবনে কোনদিন চাপিনি, চাপবো একবার, চল। তো এরকম একটা ক্রুজ জাহাজ, এরকম জাহাজে যাচ্ছি, ঠিক আছে, ভাবো। এবার ধরো সমুদ্রের তো একটা তল আছে, পাতাল আছে, মানে জলই তো জল নাই, মানে এমন তো না পৃথিবীর কেন্দ্র পর্যন্ত জলই ঢুকে আছে, কোনো না কোনো জায়গায় তো একটা তল আছে। তাহলে আমরা যেটা বলি অ্যাকচুয়ালি যে পৃথিবীর 70% হচ্ছে ওয়াটার অ্যান্ড 30% হচ্ছে ল্যান্ড, ঠিক আছে, ঠিক আছে। তাহলে 70% ওয়াটার আর 30% ল্যান্ড। অ্যাকচুয়ালি 30% ল্যান্ড নাই, জলগুলোকে যদি তুলে দাও তো সবই ল্যান্ড, জলগুলো তো ল্যান্ডের উপরেই আছে না, বুঝতে পেরেছি ব্যাপারটা? ওকে, তাহলে এটা হচ্ছে কি সেই তল, যে তলের গভীরতা মাপবো, এই গভীরতাটা কত। এবার এখান থেকে এত বড় ফিতা তো তোমাকে দেবে না যে এই ফিতা দিয়ে ফেলে দেন দিয়ে মাপেন স্যার, স্বাভাবিক না। ক্লিয়ার? তোমাকে ফেলে দিলাম যে যা তুই নিচে দেখে আয় কতটা, এরকম তো হবে না, না? ওকে, তাহলে এবার ইনডাইরেক্ট মেথডটা দেখো। এই জায়গাটায় কি করলাম, আস্তে, এই জায়গাটায় আমি একটা সোর্স রাখলাম, যেই সোর্সটা আল্ট্রাসনিক সাউন্ড তৈরি করবে, যে সোর্সটা কি তৈরি করবে, আল্ট্রাসনিক সাউন্ড। আর এখানে একটা কি রাখলাম, রিসিপ্টার, যে কি করবে, সে আল্ট্রাসনিক সাউন্ডটাকে ক্যাচ করবে। এবার এমন ভাবে রাখা হয়েছে যে অনলি পসিবিলিটি, যে একটাই পসিবিলিটি আছে যে শব্দ যখন এখান থেকে গিয়ে এখানে ধাক্কা মারবে তখন শব্দটা এইভাবে পৌঁছাবে। বাকিগুলো দেখ, শব্দ এখান থেকে ধাক্কা লেগে এখানে এখানে অনেক জায়গায় পৌঁছাবে, কিন্তু আমি সেই শব্দটা খুঁজতে চাইছি যে শব্দটা এখানে এসে পৌঁছাবে। এবং তাতে সময় কত লাগবে, ধরে নিচ্ছি সময় লাগলো কত আমার, টি। ভালো করে বোঝ। তার মানে শব্দ এখান থেকে এখান হয়ে এত দূর যেতে টোটাল সময় কত লেগেছে, টি সময়। এবার আমি জানি সমুদ্রের জলে শব্দের বেগ কত, কত না, তো আমি ধরে নিচ্ছি জলে শব্দের বেগ, জলে শব্দের বেগ কত, ভি। আমি ধরে নিচ্ছি জলে শব্দের বেগ হচ্ছে ভি, ভি শব্দের বেগ। তাহলে এই পুরো পথটা কত হবে স্যার, শব্দের বেগ যদি ভি হয় আর সময় যদি টি হয়, তাহলে এখান থেকে এত দূর যেতে তার সময় টি লাগলে ভিটি হবে টোটাল পথ। হ্যাঁ না বল, কেন? ফর্মুলা কি জানিস, এস সমান, তাহলে নিশ্চয় এখান থেকে পুরোটা কত হবে স্যার, ভিটি। তাহলে এই হাফটা কত হবে স্যার, ভিটি বাই, বুঝতে পারছো তো, এটা হাফ হবে। তাহলে এটা কত হবে স্যার, ভিটি বাই 2। এটা কত হবে স্যার, ভিটি বাই 2। তাহলে এই ত্রিভুজটার কথা যদি তুমি ভাবো, এই ত্রিভুজ, তাহলে এটা কি অতিভুজ, এটা কি লম্ব, আর এই লম্বটাই তো আমাকে বার করতে হবে। হ্যাঁ না বল? আর এইটা কত হবে স্যার, নিশ্চয়ই বুঝতে পারছো এটা জাহাজের মধ্য অংশ। তাহলে পুরো জাহাজের দৈর্ঘ্য যদি জানতে পারি তাহলে মধ্যটাও জানতে পারবো। হ্যাঁ না বল? কত হবে মধ্যটা, পুরো জাহাজ যদি এল হয় মধ্যে কত হবে। তাহলে এখন তুমি ত্রিভুজের ক্ষেত্রে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার মানে কি হবে স্যার, অতি স্কোয়ার মাইনাস, অতি স্কোয়ার মানে কি হয় রে, লম্ব স্কোয়ার প্লাস লম্ব। তোকে বার করতে হবে কি, সমুদ্রের গভীরতা বার করবি তো, এটাই তো গভীরতা নাকি, কি ভূমি বাই অতি। তাহলে লম্ব স্কোয়ার সমান কি হবে, অতি স্কোয়ার মাইনাস, এবার অতি কত, অতি স্যার ভিটি বাই 2, তাহলে কত হবে স্যার, ভি স্কোয়ার টি স্কোয়ার বাই মাইনাস ভূমি কত স্যার, এল স্কোয়ার বাই 4। তাহলে লম্ব কত হবে আলটিমেটলি স্যার, রুট ওভার ভি স্কোয়ার টি স্কোয়ার বাই 4 মাইনাস এল স্কোয়ার বাই 4। আর এই লম্বটা মানে কি, সমুদ্রের
গভীরতা। এবার অনেক ক্ষেত্রে কি হয়, জাহাজ ধর অনেকটা ডুবে আছে, এবার তুই তো জানিস জাহাজ কতটা ডুবে আছে, তাহলে এই গভীরতার সাহায্যে এইটাও যুক্ত করে দিলে টোটাল গভীরতা পাবি, বুঝতে পেরেছিস? তাহলে এর সাহায্যে আমরা সমুদ্রের গভীরতা বার করতে পারবো। তাই রিপিট কি করে বার করলাম না, তো এখানে একটা সাউন্ড করলাম, এই সাউন্ডটা এখান থেকে গেল এত দূর পর্যন্ত, এবং টোটাল সময় কত লাগলো আমরা মাপলাম, কত সময় লাগলো, টি সময়, টোটাল সময় কত লাগলো, টি সময়। এই টি সময় শব্দ এখান থেকে এত দূর গেছে আবার ফেরত গেছে, তাই না? তাহলে এই সময় এই পথটা কত হবে স্যার, ভিটি বাই 2, কেন টোটালটা ভিটি, তাহলে এটা ভিটি বাই 2, আর পুরো জাহাজটার দৈর্ঘ্য এল হলে স্যার এটা কত হবে, এল বাই 2, বাস স্যার অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখান থেকে আমরা লম্বটাকে বার করে নিলাম। তাহলে এর সাহায্যে আমরা কি করব, সমুদ্রের গভীরতা মাপবো, নাকি তোমাকে আমি ফেলে দেবো সমুদ্রে? তাহলে এর সাহায্যে আমরা সমুদ্রের গভীরতা মাপতে পারি। আর রিপিট, ক্লিয়ার হয়েছে সবার? শুধুমাত্র সমুদ্রের গভীরতা নয়, আমরা কোনো প্লেন কত উঁচুতে চাপছে, বা একটা প্লেন কত উঁচুতে আছে চলার সময়, কত উঁচুতে গিয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো মোমেন্টে আমরা তার এক্সাক্ট হাইট কতটা আছে সেটা বার করতে পারবো। অর্থাৎ আমরা এখন বার করতে চাইছি এই তোমার এরোপ্লেনের উচ্চতা। ভালো করে বুঝো, ধরো এটা একটা ভূমি, কোন একটা মাটি, ধরো বেলঘড়িয়ার মাটি ভাবতে পারো, তাহলে ধরো কোনো একটা জায়গায় এরকম সমতল জায়গা আছে, বেলঘড়িয়া, এরকম বেলঘড়িয়াতে দাঁড়িয়ে আছে। এবার ধরো একটা প্লেন, ভালো করে বোঝো, একটা প্লেন এখানে আছে, ধরো একটা প্লেন এখানে আছে, ঠিক আছে, একটা প্লেন এখানে আছে, ঠিক আছে, একটা প্লেন, ওকে, একটা প্লেন। তোরা আঁকা ভালো করে করিস, আমি ফিজিক্স ভালো শেখাই, হ্যাঁ, বুঝতে পারলি ব্যাপারটা? তো আমার কাছে ফিজিক্স আগে, আঁকা পরে, ব্যস্ত নয় না, ফিজিক্স এর আঁকা ভালো হয়, কিন্তু আঁকা ভালো মানে কি, স্ট্রেট লাইনটা স্ট্রেট হবে, তোদের স্ট্রেট লাইন হলে এরকম হবে, এরকম হবে, এরকম হলে হবে না, স্ট্রেট হবে, থাক, ঠিক আছে, আমি আঁকলে স্ট্রেটই হবে, মানে বাঁকা আঁকতে পারবো না। তুই বেশি বুঝে গেছো, এদিকে তাকাও, ল্যামডা। এবার দেখো, তাকাও, আচ্ছা এখানে প্লেনে চেপে আছো, তাই না? এরকম একজন কেউ, ওখানে সত্যব্রত ছিল যে আগের দিন কই গেল, হয়তো, ঠিক আছে, ঠিক আছে, আস্তে এদিকে তাকাও। তো এখানে একটা প্লেন আছে, এরকম করে প্লেন চালাচ্ছে সত্যব্রত, ধরো লাইক কাইন্ড অফ, ঠিক আছে, সেই প্লেন আর ফেরত আসবে না নাকি? আচ্ছা ঠিক আছে, রিপিট, ঠিক আছে, সত্যব্রতর পিছনে লাগলে হবে না। তো যেটা বলছিলাম যে এই জায়গাটা কি আছে, একটা প্লেন। এবার প্লেনে কি করছি আমরা, একটা আল্ট্রাসনিক সাউন্ড তৈরি করছি। তাহলে এখানে একটা কি করলাম, আমি আল্ট্রাসনিক সাউন্ড তৈরি করলাম। এই আল্ট্রাসনিক সাউন্ডটা কি হবে স্যার, মাটিতে যাবে, ধাক্কা লাগবে। তাহলে ধরো মাটিতে এই জায়গায় গেল, তাহলে মাটির এখানে গিয়ে ধাক্কা মারলো, দিয়ে আবার ফেরত যাবে তো নাকি, হ্যাঁ না বলো? তাহলে মাটি থেকে ফেরত চলে যাচ্ছে, সেই মুহূর্তে এই প্লেনটা যদি এই জায়গাটা এসে পৌঁছে যায়, ব্যাপারটা বুঝতে পারছো তো? এই প্লেনটা যদি এখানে এসে পৌঁছে যায়, তাহলে এই প্রতিফলিত শব্দটাকেও ধরতে পারবে, হ্যাঁ না বলো? হবে না? হবে না, ঠিক। আর এমন ভাবে হবে যে এইটা যদি প্লেনের গতিপথ হতো, এটা ঠিক মিডল পয়েন্ট হতো, ব্যাপারটা বুঝতে পেরেছি আমি? তাহলে এই রকম ভাবে আমরা তার গভীরতাকে মাপতে পারবো। আই রিপিট, প্লেন যাচ্ছিল, আমি একটা টুস করে শব্দ করলাম, শব্দটা গেল এখান থেকে, প্রতিফলিত এখানে গেল, আর এই প্লেনটাকে এখানে পৌঁছাতে হবে। এবার সত্যব্রত যদি পৌঁছাতে পারে এই জায়গাটায়, তাহলে সেটা শুনতে পাবে, আদারওয়াইজ শুনতে পাবে না। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? বুঝতে পারলাম? ঠিক তো? মজা লাগছে অন্য নামে বললে পরে না? ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম। এবার শব্দের বেগ যদি দেখি আমরা, তাহলে দেখো শব্দের বেগ হচ্ছে ক্যাপিটাল ভি। তাহলে এখানে যখন শব্দ করেছি, প্লিজ কনসেন্ট্রেট করো, এখানে শব্দ করেছি, এই শব্দটা এখান থেকে এত দূর গেছে, এই শব্দটা এখান থেকে এত দূর গেছে, তাহলে এই শব্দটা এখান থেকে এত দূর গেছে, তাতে যদি সময় লাগে স্যার, সময় লাগে টি। তাহলে ভালো করে বোঝ, প্লেনটাও যখন এখান থেকে এত দূর পৌঁছাবে, তারও সময় কত লাগবে, টি, হ্যাঁ না বল? কারণ একই সময়ে যদি দুটো এক জায়গায় না হয়, না শব্দ ওখানে পৌঁছাতে পারবে, না প্লেন ওখানে পৌঁছাতে পারবে, তাই দুটোকে একই সঙ্গে ওই জায়গায় পৌঁছাতে হবে। তাহলে রিপিট, আমি এখানে একটা শব্দ করলাম, প্রতিফলিত হয়ে এখানে গেল, আর এই প্লেনটা আবার এখানেই পৌঁছালো একই সময়ে, ওই এক্স্যাক্টলি টাইমে, নাহলে হবে না, নাহলে হবে না। এবার তাহলে শব্দ গেছে কত স্যার, টি সময়। শব্দের বেগ যদি ভি হয়, তাহলে ওটার মতো তুমি বলতে পারো এটা কত হবে স্যার, ভি/2 হবে না এটার মতো? দেখো তো এক্স্যাক্টলি, তাহলে এই পুরোটা নিশ্চয়ই কত হবে স্যার, ভিটি। আবার দেখো প্লেনটাও থেমে নাই, প্লেনটাও কত বেগে যাচ্ছে, ধরো প্লেনটা যাচ্ছে স্মল ভি বেগে, তাহলে এখান থেকে এত দূর গেছে সে কত, ভিটি, হ্যাঁ না বলো? তাহলে এখান থেকে এইটুকু কত হবে স্যার, ভিটি বাই, বুঝতে পারছি ব্যাপারটা? ভালো করে বোঝ।
প্লেন যাচ্ছে কত বেগে স্যার? স্মল ভি বেগে। আর সময় কত লেগেছে স্যার? টি। তাহলে এখান থেকে দূরত্বটা কত হবে স্যার? ভিটি। হাফ দূরত্ব কত হবে স্যার? তাহলে তুমি কি অতি পেয়ে গেছো আর ভূমি পেয়ে গেছো, তাহলে লম্ব পেয়ে যাবে। একই ফর্মুলা নাকি? তাহলে লম্ব স্কোয়ার সমান অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। লম্বটাই কি আমার উচ্চতা? হ্যাঁ না বলো। তাহলে যদি আমি লম্ব বার করতে চাই কি করে বার করব স্যার? ভি স্কোয়ার টি স্কোয়ার বাই 4 মাইনাস ভি স্কোয়ার টি স্কোয়ার বাই 4, এইটা হচ্ছে আমার লম্ব স্কোয়ার। তাহলে লম্ব যদি বার করতে হয় তাহলে রুট ওভার ভি স্কোয়ার টি স্কোয়ার বাই 4 মাইনাস ভি স্কোয়ার টি স্কোয়ার বাই 4। তুই দেখ টি স্কোয়ার বাই 4টাকে যদি রুটের বাইরে নিয়ে আসিস তাহলে এরকম কিছু দাঁড়াবে। এইটাই হচ্ছে উচ্চতা প্লেনের। তাহলে এই দুটো ফর্মুলা একটু মাথায় রাখবো, যে প্লেনের উচ্চতা আর গভীরতা। কার গভীরতা? সমুদ্রের গভীরতা। তাহলে এর সাহায্যে আমরা অঙ্কগুলো করতে পারবো। ক্লিয়ার হয়েছে? তাহলে পরে আমরা প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে কোন শব্দ ইউজ করলাম আমরা? আল্ট্রাসনিক সাউন্ড। তাহলে প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে আল্ট্রাসনিক সাউন্ডের ক্ষেত্রে আমরা শব্দের প্রয়োগ নিলাম কি না, তো স্যার সমুদ্রের গভীরতা বার করলাম আর প্লেনের হাইট বা প্লেন কত উঁচুতে উড়ছে সেটা বার করলাম। তাহলে এইগুলোই ছিল আমাদের শব্দের মোটামুটি প্রতিফলনের ব্যবহারিক প্রয়োগ। প্লেন নিজেই তৈরি করছে, ওখানে আমি যন্ত্র দিয়ে রেখেছি, মুখে করবো নাকি? হ্যালো, প্লেন আছে বা প্লেন করবে? না না, আমার জানা নেই, নাম থাকতে পারে। প্লেনের যন্ত্র আমি জানি না তো। সত্যব্রত জানবে, সত্যব্রত প্লেন চালাই। ঠিক আছে সত্যব্রত সব আস্তে এদিকে দেখো। ঠিক আছে, এত ক্লিয়ার? এবার আমরা পড়বো শব্দের বৈশিষ্ট্য। কোনো একটা যন্ত্র থাকতে পারে, নাম বাবা আমি জানি না। ওকে, নেক্সট এবার আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে তোমার শব্দ। শব্দ যখন আমরা কানে শুনি দু রকমের শব্দ লাগে। একটা কি বলতো? একটা হচ্ছে শ্রুতি মধুর শব্দ। শ্রুতি মধুর শব্দ মানে যে শব্দটা কানে মধুর মতো লাগে, ভালো লাগে শুনতে। যেমন বিভিন্ন গায়ক গায়িকার তাদের গলা দেখবে খুব সুন্দর হয়, আর মেয়েদের গলা এমনিতেই তো ভালো লাগে, শ্রুতি মধুর এমনিতেই হয়। ঠিক আছে, সেসব নিয়ে ভালো লাগে না। আমি যদি এখানে ম্যাডাম হতাম তাহলে আমার গলাটা তোমরা মন দিয়ে শুনতে। এখন ন্যাচারাল, প্লিজ আমাকে ইমাজিন করে না ম্যাডামের মতো। হ্যাঁ, ডু নট ইমাজিন মি। ওকে, অবভিয়াসলি কারণ কি, তার কারণটা কি যে মেয়েদের গলা একটু শুনতে ভালো লাগে কেন? সেই জন্য দেখবে ম্যাক্সিমাম রিসেপশনিস্ট সব কারা হয় বলো তো? মেয়েরা। যেমন আমি তো বিভিন্ন জায়গায় ফোন টোন করি, অনেক কোম্পানির সাথে দরকার টরকার পড়ে, ম্যাক্সিমাম জায়গায় থেকে খুব কম সংখ্যক ছেলেরাই রিসেপশনিস্ট হয়, মেয়েরা হয়। কারণ দুটো কারণ আছে, ছেলেদের মাথায় একটু তাদের গরম হয়ে যায়, মেয়েরা এমনিতে খুব কুল হয়। ঠিক আছে, বাড়ি গিয়ে ঝামেলা টামলা করছে সেটা আলাদা কথা, সেটা পার্সোনাল, কিন্তু এমনি লোকের সামনে মেয়েদের ব্যবহার কিন্তু অতুলনীয়, খুব সুন্দর। আর এখানে দেখবে ছেলেরা ঝগড়া ঝামেলা করে বেড়াচ্ছে সব জায়গাতে। ঠিক আছে, অবভিয়াসলি যেমন আমি এখানে কোচিং এর বাইরে বেরোতেই দেখি অনেককে। ঠিক আছে, স্পষ্ট বুঝতে পারি যে ভবিষ্যৎ কিরকম। ওকে, তো বেসিক্যালি শ্রুতি মধুর। আর একটা শব্দ হতে পারে শ্রুতি বর্জিত শব্দ, যেটা ভালো লাগে না শুনতে। কর্কশ কাকের গলা সকাল সকাল শুনছো, ভালো লাগছে না, বিরক্ত লাগছে, কিন্তু সেই মুহূর্তে কোকিলের গলা অনেক সময় ভালো লাগে আমাদের শুনতে। ঠিক আছে, হোয়াট এভার, যাই হোক। এই যে শ্রুতি মধুর শব্দ, কোন একটা শব্দ শুনতে ভালো লাগছে, তাহলে সেই শ্রুতি মধুর শব্দের কি কি গুণ থাকতে হবে? সেই শ্রুতি মধুর শব্দের কি কি গুণ থাকতে হবে? তার তিনটি গুণ থাকতে হবে, এগুলোকে বলা হয় বৈশিষ্ট্য। তো প্রথম হচ্ছে প্রাবল্য। দেখো ভালো করে বোঝাচ্ছি। প্রাবল্য, প্রাবল্য মানে কি? কোনো একটা কথা আমি কতটা জোরালো ভাবে তোমার কাছে বলছি, সেটা হচ্ছে প্রাবল্য। উদাহরণ দিচ্ছি, তোমরা যখন ক্লাস করো, তুমি তো আমার ক্লাস করো, এরকম বিভিন্ন স্যারের ক্লাস করো। ধরো এরকমই যদি রুম থাকতো, তুমি ইমাজিন করো এমন একটা স্যার বা ম্যাডাম যার গলার ভোকালটা একটু কম, মানে গলা জুড়ে যায়, তবে লাস্ট বেড কিছু শুনতেই পাই না। আবার এমন স্যার আছে যার গলা বা ম্যাডাম আছে তাদের গলা আমার থেকেও ভারী গলা, মানে তার গলা এখানে বললে পরে ওইখানে ভয়ে কাঁপবে যে কি বলছে বাবা। তাহলে এই ঘটনাটা কেন হয়? আস্তে, এই যে আমি কথা বলছি, এটা আমার কি নর্মাল টোন না? আমি নর্মাল টোনের থেকে উঁচুতে কথা বলছি। আমি যদি নর্মাল টোনে কথা বলি, কি রে কেমন আছিস, ভালো আছিস, এটা হচ্ছে নর্মাল টোন। এই কি করছিস, এটা নর্মালের থেকে উঁচুতে চলে গেলাম, এটা বুঝতে পারছি। তাহলে কোনো একটা শব্দ কতটা জোরালো সেটা বোঝা যাচ্ছে যে ধর্মের দ্বারা, সেটা হচ্ছে প্রাবল্য। দেখবে বাবা ও মায়ের মধ্যে দেখবে বাবার গলাটা না বেশি জোরালো হয়। জোরালো মানে বাবার গলাটা বুকে এসে লাগে,
যে বাবা মায়ের যদি কোনোদিন ঝগড়া হোক, আমি চাই না ঝগড়া হোক, বাট যদি কোনোদিনও ঝগড়া হয়, দেখবে বাবার কথাটা না ভয় লাগে যে বাড়ি ঘর বোধহয় ভেঙে গেল, আমার মা বেঁচে আছি না, একবার তাকিয়ে দেখি, ভয় লাগে বাবার গলা শুনলে। ইজ লাইক স্যার আমাদের তো উল্টো হয়, এরকম উল্টো ভাবিস না, বাট প্লিজ घर की बातें यहां नहीं करते हैं, बस आई एम जनरलाइजिंग द थिंग। যার যা হয় ইমাজিন করো, ইমাজিনেশনে রাখো কি হয় ঝগড়া খুব আস্তে, এখানে কারো নাম নেওয়া যাবে না। তো ঝগড়া হচ্ছে, বাবার গলাটা না ভয় লাগে, বুকে এসে লেগে যাচ্ছে যে বাবা, ঠিক আছে, কিন্তু দেখবি মায়ের গলাটা না কানে এসে লাগে, মা তুমি খ্যাক্কা করো না তো বেশি সারাক্ষণ, আমরা এই কথাটা এক্স্যাক্টলি বলি। প্লিজ পুরোটা পড়াচ্ছি, হ্যাঁ বাড়ি গিয়ে প্লিজ আমার নামে বিল ফাড়ে দিও না যে স্যার শিখিয়েছে এগুলো, স্যার বলেছে, প্লিজ। আমার এখানে কোনো রকম কিছু না, আমি জাস্ট মানে প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করছি। তো আমরা এই কথাটা বলি, আমিও ইউজ করি কখনো কখনো, ঠিক আছে, যদি বেশিক্ষণ ইউজ করতে পারি না আমরা, আমি সেটা আলাদা কথা। তো বেসিক্যালি তো কি হয়, বাবার গলা ভয় লাগে, বাবার গলার জোর বেশি, এই জোরটাকে বলি আমরা প্রাবল্য। তো কোন একটা শব্দের প্রাবল্য কিসের সঙ্গে সমানুপাতিক? প্রাবল্যর ইংলিশ হচ্ছে ইন্টেন্সিটি, তীব্রতা, প্রাবল্যর তীব্রতা। তো দেখা গেছে তীব্রতা শনকের আকারের উপর নির্ভর করে। বাবার ভোকাল কর্ডের এই জায়গাটা না বড় হয়, আকারটা বড়, দেখবে মেয়েদের অ্যাডামস অ্যাপেল হয় না, ছেলেদের অ্যাডামস অ্যাপেলটা এই জায়গাটা খুব বড় হয়। তো ছেলেদের ক্ষেত্রে এই ভোকাল কর্ডটা বড় হয়, সেই কারণে এই জায়গা থেকে যে শব্দটা বেরোয় সেটাও জোরালো শব্দ, বড় শব্দ বেরোয়। ঠিক আছে, আস্তে প্লিজ কনসেন্ট্রেট করো, বুঝাচ্ছি বোঝো। দেখা গেছে যে শব্দটা বেরোচ্ছে সেই শব্দ তরঙ্গের বিস্তারের সঙ্গে বর্গের যে সমানুপাতিক সম্পর্ক, সেই সম্পর্কটা মেনটেন করে শব্দের তীব্রতা। মানে শব্দের তীব্রতা, ইন্টেন্সিটি, যে তরঙ্গটা যাচ্ছে তার কি বললাম, বিস্তারের বর্গের সমানুপাতিক। এই কোশ্চেনটা তোমাদের স্কুলে এসছে যে তীব্রতা কার সঙ্গে সমানুপাতিক, তাহলে কি হবে, তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। মানে তরঙ্গ বেশি বড় হলো, সেজন্য আমরা ছেলেরা যারা কথা বলি তাদের গলার ভোকালটা একটু বড় হয়, মানে কি হয়, একটু বেশি জোরে কথা বলি আমরা। আবার অনেকে এটা ব্যতিক্রম হয়, কারো ভোকাল ছোট হলে পারে দেখবে অনেক ছেলে হালকা স্বরে কথা বলে, অনেকে আছে। আবার অনেক মেয়ে আছে তাদের গলা অনেক জোরালো হয়, এরকম হয়। এটা ম্যান টু ম্যান, ওমেন টু ওমেন ভ্যারি করে, তুমি নিজের কথা ভাবো না বাবা, হাসছো খালি। ওকে, এটা হলো প্রাবল্য। আমি কি প্রাবল্য বোঝাতে পারলাম? প্রাবল্যর পর হচ্ছে আমাদের আস্তে তীক্ষ্ণতা। তোমরা যদি গান শোনো, আমি দুটো সিঙ্গারের নাম বলছি, তোমরা সেই সিঙ্গারের নাম শুনেছো কিনা আমি জানি না, দেখবে অনেক সময়, আমি কারোর নামে কোনো খারাপ কথা বলছি, সবাই ভালো সিঙ্গার, কিন্তু অনেকে দেখবে গলাটা খুব লোতে কথা বলে, ফ্ল্যাটে, লো, তাই না, অনেক খুব হালকা স্বরে গান করে। অনেকের দেখবে গলার পিচ তীক্ষ্ণতা অনেক উঁচুতে হয়। যেমন আমি যে একটা নাম বলি, রাহাত ফাতে আলী খান বা এরকম কিছু নাম শুনেছি কিনা জানি না, তার দেখবে সংগুলোর পিচ তীক্ষ্ণতা হয় মেয়েদের মতো, এত হাই টোনে থাকে, এত হাই পিচ, আমি ভাষাগুলো জানি না অতটা, ঠিক আছে। আবার অনেক গলা থাকে কি হয়, দেখবো অনেক সিঙ্গারের খুব ফ্ল্যাট গলা হয়, ম্যাক্সিমাম সিঙ্গারদের গলা ফ্ল্যাট, অত হাইয়ে যেতে পারে না তারা। তাহলে যে কোনো একটা শব্দ কতটা বেশি তীক্ষ্ণ, মানে তার সুরটা, গুনগুন করো না, তার সুরটা কতটা বেশি চড়া, চড়া মানে হাই, আর কতটা খাদ, খাদ মানে লো, ফ্ল্যাট। তা যারা গিটার শেখো দেখো ফ্ল্যাট আর শার্প এই দুটো কথা ইউজ করো, ফ্ল্যাট অ্যান্ড শার্প। তো কোনটা শার্প আছে কোনটা ফ্ল্যাট আছে, এই যে এটা বোঝা যায় যার দ্বারা, সেইটা হচ্ছে তীক্ষ্ণতা, দ্যাটস কল্ড পিচ। তো কোন একটা গানের পিচ হাই, দ্যাট মিনস সেই সঙ্গের কি হয়, ফ্রিকোয়েন্সি অনেক হাই হবে, অনেক হাই গলা। কিন্তু অনেক গান হয় ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাট মানে সেই জায়গাটায় কি হবে, তোমার গলাটা বসা, মানে বসা বলবো না, জাস্ট লো থাকবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হয়, যদি মেয়েদের দেখো, মেয়েদের ইনবর্ন আছে, তাদের গলার পিচ খুব হাই, মানে তাদের গলা হয় তীক্ষ্ণ। আর খুব বেশি তীক্ষ্ণ গলা আমাদের কানে ইরিটেশন নিয়ে আসে। সেই জন্য দেখবে মেয়েদের কোনো জায়গায় যদি ঝগড়া হয়, সেই মানে সেই শব্দ কানে আগে পৌঁছাবে। ছেলেদের শব্দ মার খুনদুন হয়ে গেছে, সেই শব্দ কানে আসছে না, মেয়েদের একটু আওয়াজ করলে সেই শব্দ কানে চলে আসে। ছেলেরা প্রচুর ঝগড়া করতে পারে, ইউ ক্যান নেভার ইমাজিন। মেয়ে তোমরা ভাবতে পারো যে ছেলে কত ঝগড়া করতে পারে। তুমি যদি কোনোদিন লোকাল ট্রেনে চাপো, তাহলে পরে কামরায় গিয়ে দেখবে যে মেয়েরা যেমন ঝগড়া করছে না, ছেলেরাও এক্স্যাক্টলি ঝগড়া করে, কিন্তু বদনাম শুধু মেয়েরাই হয়। কেন? কারণ মেয়েদের এই গলার তীক্ষ্ণতা এতই বেশি যে এখানে তুমি যদি নর্মাল কথা বলো সেটা আমাকে ঝগড়ার মতোই শোনাবে, তাই না? সেই জন্য মা তোমাকে এমনি বলে এই পড় না রে, পড় না, তোমাকে ওটা খিটখিটে লাগে যে মা কেন এরকম করছো, কিন্তু বাবা যে এই বাবু পড় না রে, তো মনে হবে এই বাবা কত ভালো কথা বলছে। সো বেসিক্যালি মেয়েরা এমনি শুধু বদনাম হয়, বাট এখানে এরকম কোনো না, এটা ইনবিল্ট এরকম। তুমি কোনোদিনও শ্রেয়া ঘোষাল বা লতা মঙ্গেশকর যে পিচে গান করে, সেই পিচে একটা ছেলে গান করতে তো রক্ত উঠে মরে যাবে, স্বাভাবিক, ওর টিউন, ওর পিচই আলাদা,
একটা মেয়ের গলা আর আমার গলার মধ্যে অবভিয়াসলি পার্থক্য আছে, সেজন্য তো ফোনে বুঝতে পারি যে এটা ছেলের গলা, এটা কি হয় মেয়ের গলা, কি করে বুঝবো আমি নালে, তাই না? তো কৃষ্ণন্দু কোনদিন ফোন করে বলবো হ্যাঁ বলো তোমার, স্বাভাবিক না, বুঝতে পারবো না আমরা। ক্লিয়ার হয়েছে? সো বেসিক্যালি এই পিচ আমাদেরকে আলাদা করে। ঠিক আছে, তোমার খুব খুশি হয়েছে নাকি? তাকাও এদিকে। তাহলে পিচ কি বোঝাতে পেরেছি? প্লিজ এগুলো বাড়িতে গিয়ে মানে রিপিট টেলিকাস্ট করো না, আমাদের স্যার তোমার নামে বলেছে, প্লিজ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ওকে, আর একটা আছে, ধরো কোনো একটা কনসার্ট হচ্ছে, সেই কনসার্টে যদি ভায়োলিন বাজে তুমি ইজিলি বলবে সেটা ভায়োলিনের সাউন্ড, কোনো জায়গায় পিয়ানো বাজলে তুমি বলবে সেটা পিয়ানো সাউন্ড, গিটার বাজলে তুমি বলবে গিটারের সাউন্ড, কেউ যদি চিল্লামিল্লি করে স্যার চিল্লামিল্লি করছে। সো এই যে এগুলো বুঝতে পারি আমরা, এগুলো বুঝতে পারি শব্দের যে বৈশিষ্ট্যের জন্য, সেটার নাম হচ্ছে গুণ বা জাতি। দেখো প্রত্যেকটা শব্দের একটা নিজস্ব তার ভার্চু আছে। যেমন ধরো যে তুমি বাবা মা তোমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, তার মানে সাউন্ড তোমার গলায় বা মস্তিষ্কে এমন ভাবে গেঁথে আছে যে দূর থেকে যদি তোমার বাবা মা চিল্লায় না, তোমার কি হবে, মনে হবে বাবা মা ডাকছে আমাকে। ঠিক সেই জন্য বাবা মার ফ্রিকোয়েন্সির মতো অনেক সময় ফ্রিকোয়েন্সি যদি তৈরি হয়, এই বাবু শোন, তোমার মনে হবে এই বাবা আমার বাবা ডাকলো, কিন্তু দেখলো না, তখন কি হয় বলতো, ফ্রিকোয়েন্সিটা প্রায় কি হয়, একই রকম হয়। সেই জন্য প্রত্যেকটা সাউন্ডের, প্রত্যেকটা ভয়েসের নিজস্ব একটা টেক্সচার আছে, প্রত্যেকটা ভয়েসের নিজস্ব একটা কি আছে, গুণ বা জাতি আছে। এইগুলো হচ্ছে শ্রুতিগোচর শব্দের বৈশিষ্ট্য। তাহলে শ্রুতিগোচর শব্দের বৈশিষ্ট্য কটা পড়ালাম? কটা? তিনটে। একটা কি বলেছিলাম প্রথমে, প্রাবল্য। দ্বিতীয় কি বললাম, পিচ বা তীক্ষ্ণতা। আর 3 নম্বর কি বললাম, ভার্চু বা গুণ বা জাতি। ঠিক আছে, গুণ বা জাতি। ক্লিয়ার হয়েছে? এই তিনটা। এবার আমরা পড়বো সরগম। আস্তে, সরগম কাকে বলে? দেখো আমরা যে শোন, আমরা যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা বলি, বিভিন্ন রকমের গান তোলা হয় বা যাই করা হয়, এগুলো 7টা সুরে বাঁধা। তোরা জানিস সেটা, সারে গামা পাধা নিসা। এই সারে গামা পাধা নিসার উপর ভিত্তি করে পুরো গান আমাদের তৈরি হয়। এখন এই সারে গামা পাধা নিসা থেকে যদি আমরা দেখি, একত্রে এটাকে বলা হয় সরগম। সেই জন্য যখন কোনো সিঙ্গার হোক বা কেউ সরগম করে, সা সা রে রে এরকম করে, সেগুলোকে আমরা বলি সরগম করছে। সেটা কোনো না কোনো রাগের ওপর হয়, বিভিন্ন রাগ থাকে তার উপর হয়। ঠিক আছে, অনেক রকম রাগ হয়। ঠিক আছে, রাগ কি হয় গান শিখলে বুঝতে, নাহলে বুঝবি না, ছাড়। তো যেমন রাগ ভৈরবী আছে, এরকম অনেকগুলো রাগ হয়। ঠিক আছে, ওকে, কি হলো বাবা? ওকে, এবার এই যে সারেগামা পাধানির সাথে যে আমরা প্রথম সাটা বলি, সেটা খুব ফ্ল্যাট হয় সা, আর পরের সাটা যেটা হয় সেটা সা অনেক হাই হয়, সা এরকম টাইপের না। দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। পার্থক্যটা হয় একটা অক্টেভের পার্থক্য হয়। কেমন? ধর যদি আমরা সারেগামা পাধানিসা বলি, এরকম ভাবে আমরা যখন রেয়াজ করি বা যখন প্রথম শেখাই, তখন তার ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটাকে আমাদেরকে এইভাবে শেখানো হয়। আমি শিখিনি কোনোদিনও, বাট আমি যেহেতু পড়ছি বা আমি জানি, সেই জন্য আমি বলছি, আমি ভুলও হতে পারি। যেমন প্রথম থেকে বলে এরকম ভাবে বলে সা, এটা নিচে অনেক সা রে গা মা পা ধা নি সা, এই সা তো ওই সা গেল, দেখ। তো এই সা থেকে ওই সা, আরে ভাই আমি টিচার অবভিয়াসলি, ওই সা, এই সা থেকে ওই সা যদি যায়, কিছু তো জানবো ভাই, প্লিজ শেখাচ্ছি। তো বেসিক্যালি সো নো, আমি কিছু জানি না গান সম্বন্ধে, প্লিজ আমি, হ্যাঁ। সো এই সা কি বললাম বলতো, সা, ওই সা বললাম সা। তাহলে এই যে পার্থক্যটাকে বলা হয় একটা অক্টেভ। এই সা যেটা তুললাম, আরো এক ধাপ উপরে যাওয়া যেতে পারে, আরো একটা অক্টেভ। তাহলে এখানে অক্টেভ জিনিসটা কি স্যার? তবে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বোঝো। ধরো আমার কাছে অনেকগুলো সাউন্ড আছে, অনেকগুলো ভাইব্রেশন দিয়ে আমি শব্দ তৈরি করছি, অনেক রকম হতে পারে। যেমন ধর একটা শব্দ বলছি আমি, ধর আমি কথা মনে বললাম যে আমি 256 হার্টজ নিলাম। হার্টজ কিসের একক? কম্পাঙ্ক। ধর আমি কি নিলাম? 384 হার্টজ নিলাম। ঠিক আছে, ধর আমি 200 হার্টজ নিলাম। ঠিক আছে, ধর আমি কি নিলাম? 128 হার্টজ নিলাম। ঠিক আছে, আর একটা ধর আমি নিলাম 512 হার্টজ। এইগুলো হচ্ছে বিভিন্ন রকমের ফ্রিকোয়েন্সি আমি নিলাম। এই ফ্রিকোয়েন্সি গুলোর মধ্যে থেকে যে ফ্রিকোয়েন্সিটা সব থেকে কম, তাকে বলা হয় ফান্ডামেন্টাল বা মূল সুর। তাহলে সব থেকে কম কোনটা স্যার? 128। তাহলে এটা হচ্ছে মূল সুর বা ফান্ডামেন্টাল। তাহলে ফান্ডামেন্টাল টোন বা মূল সুর হচ্ছে এইটা, যেটা সব থেকে কম ফ্রিকোয়েন্সি। এবার বাকিগুলোকে বলা হয় ওভার টিউন। ওভার টিউন মানে কি রে? উপসুর। তাহলে মূল সুর যেটা সব থেকে কম কম্পাঙ্কের হবে, এটা কিন্তু এমসিকিউ এ চলে আসে। কি বলতো, 4-5টা দিয়ে দিবে, বলবে এদের মধ্যে মূল সুর কোনটা, বাস খুঁজে বার করো। তাহলে খুঁজে কি করে বার করবি? সব থেকে কম যেটা হবে সেটা কি হবে? মূল সুর। বাকিগুলো কি হবে? উপসুর। উপসুরগুলোর মধ্য থেকে
যেটা মূল সুরের গুণিতক, যেটা মূল সুরের গুণিতক, তাদেরকে বলা হয় সমমেল বা হারমোনিক্স। কি বলা হয়? সমমেল বা হারমোনিক্স। উদাহরণ দিচ্ছি, দেখ 128 হার্টজ, এটা কিন্তু 1 নম্বর গুণিতক, কারণ 128 × 1। হ্যাঁ না বল? আচ্ছা, এইটাকে কি বলবি তাহলে? 128 গুণিত কত হবে? 2। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সমমেল। তাহলে এটা কত গুণ হবে বলতো? 3। এটা হচ্ছে তৃতীয় সমমেল। আর এটা কত হবে বলতো? 4। তাহলে এটা হচ্ছে চতুর্থ সমমেল। তার মানে এখানে মোট 4টে সমমেল উপস্থিত আছে। এবার আমরা যে সা উচ্চারণটা করেছিলাম, সা, এটা হচ্ছে 128 হার্টজের সা। আর যেটা আমরা লাস্টে বললাম সা, সেটা হচ্ছে 256 হার্টজের সা। তার মানে যেটা মূল সুর আছে তার যদি দ্বিগুণ কম্পাঙ্কটাকে দেখো, সেটাকে বলা হয় তার অষ্টক বা অক্টেভ। একটা অক্টেভ যাওয়া মানে ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যাওয়া। তার মানে 128 হার্টজের পর যদি আমি একটা অক্টেভ যাই 256, আর একটা অক্টেভ যাই কত হবে? 512। বুঝতে পারছি ফ্রিকোয়েন্সি তাহলে কত হচ্ছে? 128 থেকে 512, ভাই 4 গুণ বেড়ে গেল। মানে দুটো অক্টেভ গেলে ফ্রিকোয়েন্সি কত গুণ বাড়বে? 4 গুণ বেড়ে যাবে। এইভাবে তুই ফ্রিকোয়েন্সি গুলোকে চেঞ্জ করতে পারি। তাহলে একটা গান যখন বাজে বা একটা গান যখন আমরা রেডি করি, যে সিঙ্গার যে গান করে সে কত রকমের কথা মাথায় রাখে, তাই না? আর আমরা কি করি? যে কোনো একটা অ্যাপ নিয়ে বসে যায়, একটা গান নিয়ে, যে চলো এবার গান করতে শুরু করে দিই। ওরকম হয় না। গান একটা তপস্যা, যে কোনো জিনিসই তপস্যা। গানের জন্য যে কি পরিমাণ স্যাক্রিফাইস করতে হয়, ইউ ক্যান নেভার ইমাজিন। লতা মঙ্গেশকর একটা খুব ভালো কোট করেছিলেন। লতা মঙ্গেশকরকে একটা ইন্টারভিউ জিজ্ঞেস করেছিলেন যে যদি পরের জন্ম কোনোদিন হয়, যদি সম্ভব হয়, যদি পসিবল হয়, তাহলে আপনি কি পরের বারও লতা মঙ্গেশকর? বলছে আমি সব হতে চাই, আমি লতা মঙ্গেশকর কোনোদিন হতে চাই না। বলছে লতা মঙ্গেশকর হওয়ার জন্য আমাকে যে পরিমাণ স্যাক্রিফাইস করতে হয়, সেই স্যাক্রিফাইস একটা মানুষ করতে পারবে না। তার কারণ কি? আমি কোনো আইসক্রিম খেতে পারি না, আমি এইগুলো খাবার খেতে পারি না, আমার গলার উপর এতটা পরিচর্যা করতে হয় যে আমাকে এগুলো সব থেকে বঞ্চিত থাকতে হয়। আর আমরা প্রতিদিন বিরিয়ানি খেয়ে আসছি। সো বেসিক্যালি, যে তুমি যদি ত্যাগ না করো, ইফ ইউ ডু নট স্যাক্রিফাইস, তোমাকে স্যাক্রিফাইস করবে তবেই তুমি জীবনে কিছু পাবে। আমিও স্যাক্রিফাইস করছি। যেমন আমি এখন ঘুমাতে পারতাম ঘরে বসে আরামসে বিন্দাস, তাহলে আমি কি ইনকাম করতে পারতাম না? তাহলে আমি স্যাক্রিফাইস করছি আমার ঘুমকে দিয়ে, আমি এখানে কষ্ট করছি বলে আমি কিছু তো ইনকাম করতে পারছি। তাহলে তোমরা এখন স্যাক্রিফাইস করো, পড়াশোনা করো, তোমরা একটা দিন পাবে। কবে? রেজাল্টের দিন। আজকে যেমন 11-এর পরীক্ষা ছিল, বিশ্বাস করো 11-এর পরীক্ষায় কিছু স্কুল এখানকার আছে, এত সুন্দর কোশ্চেন করেছে। আমি পড়িয়েছি 4-5টা কোশ্চেন ওখান থেকে হুবহু চলে এসছে, এমসিকিউ কোশ্চেন ওখান থেকে চলে এসছে। ঠিক আছে, এবার বাকি তো প্র্যাকটিসের উপর তোমার পরীক্ষা। এমন তো নয় যে স্যার যা যা করাচ্ছে তাই পরীক্ষায় আসবো, বা এটা খুব ভালো, এটা কি পরীক্ষা? যে না আমি যা যা করাচ্ছি। তাহলে তো স্কুলের স্যাররা বা যারা প্রাইভেট টিউশন পড়ায় তারা তো সব থেকে ভালো। যে ঠিক আছে আমি কোশ্চেন করছি, আমি তোকে কোশ্চেন দিয়ে দিলাম, তোরা এর উপর পরীক্ষা দে। এটা পরীক্ষা? নো, দিস ইজ নট পরীক্ষা। আমি তোমাকে একটা জিনিস শেখালাম, এবার শেখানোর উপর ভিত্তি করে তুমি কতটা শিখেছো তার উপর একটা পরীক্ষা। তাহলে আমি তোমাকে শেখাচ্ছি সবই। ধরো এই কোশ্চেন এলো না, এর মতো একটা কোশ্চেন হলো, তুমি নামাতে পারবে, তুমি করতে পারবে, তবে না তুমি এটা শিখেছো। তাই না? এটা শিখেছো বলে তো ওটা পারবে। তাহলে সেই জন্য তোমাকে ওই জায়গাটায় স্যাক্রিফাইস করতে হবে টাইমকে, তোমার ঘুমকে, তোমার পরিশ্রম, তোমার বন্ধুর সাথে মানে কথা বলা, ইনস্টাগ্রাম, ফেসবুক, যাই হোক, এগুলো স্যাক্রিফাইস করে যখন তুমি এখানে আসবে, তবেই তো তোমার ভাই শিখতে পারবে না। প্লিজ, নাহলে কি হবে? স্যার ইউটিউব দেখে শিখে নেবো। প্লিজ यार, ইউটিউব দেখে শিখবো ভাই? তাহলে তো এখানে কোচিং টোচিং সব কবে বন্ধই হয়ে যেত, আমাদের স্কুল সব বন্ধ হয়ে যেত। স্যার ম্যাডামরাও কি হতো, এরকম করে ঘরে বসে যেত। আর ফ্যাক্ট ভাব না, তোরা সবাই ঘরে বসে ইউটিউবে আছিস, সুন্দর পড়ছিস, বা অ্যাপে আছিস, অ্যাপে পড়ছিস, আর আমি এখানে মানে কোচিং এ পড়িয়ে দিচ্ছি। কি সুন্দর হতো পড়াশোনা? হতো না? হতো না। কারণ মোবাইল স্ক্রিন খুব ড্যামেজ করে আমাদের সেলগুলোকে, খুব 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 বাজেভাবে। আমি যেমন ডক্টর দেখাতে গেছিলাম রিসেন্টলি, আমাকে বলছে 8 ঘন্টা স্ক্রিন ছাড়া থাকতে। কিন্তু আমার রিসেন্টলি প্রত্যেক দিন স্ক্রিন টাইম অ্যাভারেজ হচ্ছে 12 ঘন্টা। 12 ঘন্টা স্ক্রিনে তাকাতে হচ্ছে ল্যাপটপে। কারণ তোদের একবার স্ট্যাটাস দিই মাঝে মধ্যে, দেখবি যে আমি আপডেট করি নোটসগুলো। এমন তো নয় যে আমি একটা নোটস 2017 সালে বানিয়েছিলাম, সেই নোটসটাও আজ চালাচ্ছি না। আমি প্রত্যেক বছর নোটসকে আপডেট করি। কারণ কি, নতুন কিছু শিখি, নতুন কিছু দেখি, সেটা নেই নোটসে ঢোকায়। সেই জন্য আমার প্রত্যেকবার নোটস কিছু আপডেট হয়, কিছু আলাদা হয়। এমন নয় যে আমি কোনো এক বছর নোটস বানিয়ে ফেলেছিলাম, বাস চলো ওটার উপর পরীক্ষা চলছে। নো নো নো, আমি ওরকম কোনো করি না। সেই জন্য প্রত্যেক বছর আমার এই টাইমে, তাহলে আমাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। তো তোমাদেরকেও ভাই স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইস না করলে হবে না। ক্লিয়ার? শব্দ শুনি যে যন্ত্রের মাধ্যমে, সেই যন্ত্রটা হচ্ছে কান। এই কানের 3টে অংশ আছে, আমি সহজ করে বোঝাচ্ছি। কানের কোনো ছবি টবি প্র্যাকটিস করে না, এগুলো আমাদের পরীক্ষা আসবে না, এগুলো বায়োলজি সেকশন। হ্যাঁ, কানের 3টি অংশ, একটা হচ্ছে বহিঃকর্ণ, যেটা টানলে মাথা আসে, একটা হচ্ছে মধ্যকর্ণ, আর একটা হচ্ছে অন্তঃকর্ণ। বহিঃকর্ণের মধ্যে এই দুটো অংশ অবস্থিত, এটাকে বলে কানের ছাতা বা কর্ণছত্র। কর্ণছত্র, আর তার ভেতরে যে নালীর মতো অংশ আছে এটাকে বলা হয় কর্ণকুহর। এই দুটো হচ্ছে বহিঃকর্ণের অংশ। এবার কি হয়, কোনো শব্দ যখন আসে তখন এই কর্ণছত্র কি করে শব্দটাকে ভেতরে ঢোকায়। ধরো যে এটা আমার নাই, এরকম হতে পারতো, এখানে শুধু ছিদ্র আছে, এখানে কিছু নাই, আর তাহলে দেখতে খারাপ লাগতো, সেটা আলাদা কথা, আর ঠিক আছে, এরকম তো হতেও পারতো।
তাহলে যে পরিমাণ শব্দ আসতো এইটা থাকাতে শব্দ আরো ভালো আসছে, এবং আমরা যদি এরকম করে দিই তাহলে শব্দ আরো বেশি ভালো আসবে। এরকম করলে শব্দ অবভিয়াসলি আরো বেশি ভালো আসবে। কেন? কারণ শব্দ রিফ্লেক্ট হচ্ছে, তরঙ্গ দিয়ে কানে ঢুকছে। বুঝতে পারছো ব্যাপারটা? সেই জন্য বেড়ালের কান দেখবে অ্যান্টেনার মতো এদিক ঘুরে বেড়ায়, ঠিক আছে? ও কেন ঘুরে বেড়ায় এরকম ভাবে? কারণ শব্দ এখান থেকে করছে ওইদিকে ক্যাচ করবে, কেন এদিকে ঘোরাচ্ছে ও, তাহলে শব্দ যেন এখানে বেশি ঢোকে। এক সময় আমাদেরও কান, আমি জানি না, বলে ইভলিউশনে আমরাও কানকে ঘোরাতে পারতাম গরু ছাগলের মতো, কিন্তু আস্তে আস্তে এটা লোপ পেয়ে গেছে, ঠিক আছে? সো কি হলো, সেই জায়গায় নিজেকে ইমাজিন করছে নাকি যে আমার কানটা এরকম থাকতো, এরকম ঘোরাতাম? ঠিক আছে, হলো। তাহলে কর্ণছত্র আর কর্ণকুহর এই জায়গাটায় আছে। এবার কর্ণকুহর কোথায় যাচ্ছে? এখানে একটা পর্দা আছে, মধ্যকর্ণ শুরু হচ্ছে, দ্যাটস কল্ড কর্ণ পর্দা। কর্ণ পর্দায় কি হয়? ভাইব্রেশন এসে পৌঁছায়। কর্ণ পর্দায় ভাইব্রেশন এসে পৌঁছায়। সেই কর্ণ পর্দার সঙ্গে তিনটি অস্থি মানে ওখানে যুক্ত আছে, মেলিয়াস, ইনকাস আর কি হয়? স্টেপিস। এই মেলিয়াস, ইনকাস, স্টেপিসের মধ্যে স্টেপিস হচ্ছে মানব দেহের সব থেকে ক্ষুদ্রতম হাড়, আর লং বা দীর্ঘতম হাড় হচ্ছে ফিমার, এই মানে থাইয়ের। তো এই স্টেপিস হয়ে তোমার কি হয়? অন্তঃকর্ণে শব্দ প্রবেশ করে। অন্তঃকর্ণে থাকে দুটো যন্ত্র, একটা হচ্ছে ককলিয়া আর একটা থাকে ভেস্টিবিউলার যন্ত্র, ঠিক আছে? ককলিয়ার ভেস্টিবিউলার যন্ত্রের মাধ্যমে এই যে শব্দ তরঙ্গ দেখলে, এই শব্দ তরঙ্গটা ইলেকট্রিক পালসে তৈরি হয়, এবং সেখান থেকে থাকে অডিটরি নার্ভ। অডিটরি নার্ভ চলে যায় গুরু মস্তিষ্কে, এবং গুরু মস্তিষ্কে তোমরা হয়তো পড়বে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, গুরু মস্তিষ্কে গিয়ে আমাদের শব্দের অনুভূতি আসে। তাহলে এটা কত ফাস্ট কাজ করছে ভাবো, শব্দ ঢুকছে, ও কর্ণ মানে পর্দায় হচ্ছে কাঁপছে, হাতুড়ি মানে ওই তোমার হচ্ছে মেলিয়াস, ইনকাস আর স্টেপিসের মধ্যে দিয়ে শব্দ তরঙ্গ যাচ্ছে, ককলিয়ার ভেস্টিবিউলার হয়ে মস্তিষ্ক পৌঁছে যাচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে কতক্ষণের মধ্যে ঢুকে যাচ্ছে সব? 1-10 সেকেন্ডের মধ্যে সব কাজ হয়ে যাচ্ছে। তাহলে কত ফাস্ট সেই কাজ করছে আমাদের ব্রেন। সেই জন্য আমরা বা এই যে শরীরটাকে দেখছি, এটা হচ্ছে সব থেকে কমপ্লেক্স থিং। এরকম কমপ্লেক্স থিং বানানো মানুষের পক্ষে প্রায় ইম্পসিবল, প্রায় ইম্পসিবল, তাই না? গড বা ভগবান বা ঈশ্বর বা আল্লাহ যে আছেন তিনি বানিয়ে দিয়ে গেছেন এরকম একটা জিনিস, যদি আমরা সেরকম মানে ঈশ্বরে বিশ্বাস করি। ক্লিয়ার? তো অবভিয়াসলি তো এরকম কমপ্লেক্স থিং কে ভাবাই মুশকিল, যে এখানে চিমটি কাটছি সঙ্গে সঙ্গে সেন্স চলে আসছে, মানে রিয়েলি এখানে কতটা নার্ভ আছে যে এখানে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে, তাই না? এভরিওয়্যার। তো ইউ শুড বি থ্যাঙ্কফুল অফ ইউর গড, যে ভগবানের প্রতি তুমি তোমার থ্যাঙ্কফুল হওয়া উচিত। ক্লিয়ার? তো কানের গঠনটা বোঝাতে পারলাম, শব্দ সব রকম বোঝাতে পারলাম, শ্রুতি মধুর এভরিথিং সরগম বোঝাতে পারলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে শব্দকে আমরা এখানে টাটা বাই বাই করলাম, এবং আমরা ক্লাস 9 সিলেবাস আজকে শেষ করলাম। চলো।